ক্লাসের মধ্যে আজকে আমরা আলোচনা করব সেটা হলো একটু মানে পার্ট অফ একটু আমরা একটু এদিক ওদিকের ডিসকাশন, মানে মেনলি যেমন ধরো আমরা আমরা মডার্ন ফিজিক্স একটু দেখলাম, তারপরে ধরো শুরুর দিকে ক্লাসিক্যাল মেকানিক্সটা একটু দেখলাম, এইভাবে আমরা করব। তো দেখো এইখানে যেটা যেটা পড়তে হবে এই মডার্ন ফিজিক্সের মধ্যে, তো আমি একবারে বেসিক পার্টটা বলছি না আজকে, কারণ আজকে ক্লাসটা একটু আমরা অ্যাডভান্স লেভেলেরই আমরা দেখাবো। তো একবারে বেসিক পার্টটা আমরা বলছি না, যেমন ধরো এই মডার্ন ফিজিক্সের মধ্যে এই যে তোমার ধরো আইগেন ভ্যালু, আইগেন স্টেটস, এগুলো সময় পেলে পরে একদিন হয় বলবো। তো আজকে আমরা মেনলি এই পার্টিকেল ইন এ বক্স, লিনিয়ার হারমোনিক অসিলেটর, পার্টিকেল ইন এ বক্স এবং লিনিয়ার হারমোনিক অসিলেটর থেকে তুমি একটা কিংবা দুখানা কোশ্চেন্স এবারের এসএলএসটিতে তুমি এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে, কারণ পোটেনশিয়াল প্রবলেম বলতে তোমাদের কাছে আছে চারটে আছে: পার্টিকেল ইন এ বক্স, লিনিয়ার হারমোনিক অসিলেটর, পোটেনশিয়াল ওয়েল এবং ব্যারিয়ার। তো তোমাকে বুঝতে হবে পোটেনশিয়াল ওয়েল থেকে এবং ব্যারিয়ার থেকে সেইভাবে তোমাদের মানে খুব সহজ লেভেলে কোশ্চেন দেওয়া যেতে পারে না, কারণ এইগুলো তোমাদের একটু অ্যাডভান্স টপিক, এইগুলো তোমাদের কাছে একটু অ্যাডভান্স টপিক, সুতরাং এইগুলো হয়তো তোমাকে নাও দিতে পারে। স্পেশালি পোটেনশিয়াল ব্যারিয়ার থেকে সেইভাবে কিছু দেওয়ার নেই। পোটেনশিয়াল ব্যারিয়ারে তোমার একটাই হয়, সেটা হচ্ছে ট্রান্সমিশন কোফিশিয়েন্ট। সুতরাং এখান থেকে কোশ্চেনে ভ্যারাইটি খুব কম আসতে পারে, অ্যান্ড দ্য সেম গোজ ফর দ্য পোটেনশিয়াল ওয়েল টু। এখানেও তোমাদের নাম্বার অফ কোশ্চেন্সের যে ভ্যারাইটি একটু কম আসতে পারে, কিন্তু লিনিয়ার হারমোনিক অসিলেটর এবং পার্টিকেল ইন এ বক্স এখান থেকে কিন্তু ভ্যারাইটি রকমের কিন্তু কোশ্চেন্স আসতে পারে। তো আমরা সেগুলোকে একটু আলোচনা করব। প্রথমে আমরা শুরু করছি লিনিয়ার হারমোনিক অসিলেটর থেকে। একটা পেজের মধ্যে তোমাকে লিনিয়ার হারমোনিক অসিলেটর সংক্রান্ত সব তথ্য আমি দিয়ে দেবো। তুমি শুধু এইটা পড়ে যাবে, খাতা পেয়ে নিয়েই বসবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে আজকে রিভিশনটা আমরা শুরু করছি কোয়ান্টাম মেকানিক্স থেকে। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে এই স্ক্রিনটা দেখা যাচ্ছে এবং আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে, একবার কনফার্ম করবে? হুম। ঠিক আছে। হ্যাঁ স্যার। কোয়ান্টাম মেকানিক্সে আমরা প্রথমে দেখব সিম্পল হারমোনিক অসিলেটর। ঠিক আছে, জাস্ট 4-5টা পয়েন্ট তোমাকে আমি বলে দিচ্ছি। এখন তো আর অত বেশি ইলাবোরেটিভলি ডিরাইভ করার বা এ করার মতো সময় নেই। সিম্পল হারমোনিক অসিলেটরের যে ক্লাসিক্যাল পিকচারটা ফার্স্টে বুঝতে হবে, সেটাকে আমরা অপারেটর ফর্মে কোয়ান্টামে আমরা লিখব। তো ক্লাসিক্যাল পিকচারে তোমাদের কাছে এরকম একটা স্প্রিং থাকে, এরকম একটা মাস থাকে। আমি এটা ওয়ান ডিমেনশনের কথা বলছি, ইভেনচুয়ালি আমরা 2D এবং 3Dতে আমরা যাব। এখানে কে, এটা হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্ট, এটা এম। তুমি এপাশে একটু ডিসপ্লেস করেছো, তাহলে রেস্টোরিং ফোর্সের জন্য ফোর্স ইকুয়াল টু তোমার কাজ করবে মাইনাস কে ইন্টু এক্স, এবং তার জন্য আমাদের যে মানে পোটেনশিয়ালটা কাজ করবে হাফ কে এক্স স্কোয়ার। এই পোটেনশিয়ালটা তোমাকে জানতেই হবে, আদারওয়াইজ কিন্তু কোনো কোয়ান্টামের প্রবলেম সলভ করা সম্ভব নয়। প্রথম কাজটা হচ্ছে সিস্টেমটার পোটেনশিয়ালটা কেমন, এটা না জানলে তুমি টোটাল এনার্জিকে কনস্ট্রাকশন করতে পারবে না, এবং ওটাকেই আমরা অ্যাকচুয়ালি অপারেটর ফর্মে লিখি। তাহলে আমরা সিস্টেমটার জন্য আমরা অনেকবার আমরা পড়েছি এ থেকে, এটা আমাদের হয় পি স্কোয়ার বাই টোয়াইস এম কাইনেটিক এনার্জি, এবং তার সঙ্গে তোমার থাকে হাফ কে এক্স স্কোয়ার। কে এটাকে তুমি চাইলে এম ওমেগা স্কোয়ারও বলতে পারো, প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এই হাফ কে এক্স স্কোয়ারটাকে আমরা মেনলি এম ওমেগা স্কোয়ার আমরা বলে থাকি। তো এইটা তো হচ্ছে ক্লাসিক্যাল পিকচারে। কোয়ান্টামে তোমরা জানো যে প্রত্যেকটা একটা করে অপারেটর, পি হচ্ছে একটা অপারেটর, এক্স হচ্ছে একটা অপারেটর, ইও হচ্ছে একটা অপারেটর। তাহলে আমরা যদি অপারেটর ফর্মে লিখি, তাহলে বেসিক্যালি কিছুই করতে হবে না। এই পি স্কোয়ার বাই টোয়াইস এম এইটাকে আমরা অপারেট করাবো সাইয়ের ওপরে, এবং এই হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটাকে অপারেট করাবো সাইয়ের ওপরে, এবং এ পাশে তোমার এটা চলে আসবে ঈশা। সিম্পল জিনিস। ঠিক আছে, এবার আমরা অপারেটর ফর্মে আমরা জানি পিকে আমরা লিখতে পারি এইচ কাট বাই আই ডেল ডেল এক্স। তো এবং তাহলে পি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি মাইনাস এইচ কাটের স্কোয়ার ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি বসিয়ে দিই এই ইকুয়েশনের মধ্যে, তাহলে এটা চলে আসছে মাইনাস এইচ কাটের স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু সাই ডেল এক্স টু প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সাই দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ই সাই। তাহলে এইটাই এখান থেকে এইটাকে সলভ করে আমরা এটার করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালুকে আমরা বের করতে পারি। তো সেটা সলিউশনটা কীভাবে হয় সেটাকে আমরা জানি যে দুভাবে আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে সিম্পল তোমার অ্যানালিটিক্যাল মেথডে, এবং আরেকটা হচ্ছে অপারেটর মেথডে, বাট হাউএভার দ্যাট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস এসএলএসটি সিলেবাস।
তাহলে সলভ করার পরে এটা তো ওয়ান ডিমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর। তো ওয়ান ডিমেনশনালের জন্য তোমাকে জাস্ট জানতে কোনগুলো হবে, এইবার হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস বলে আমি লিখব। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার, হ্যাঁ, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো হচ্ছে যে 1Dর জন্য তোমাদের যে এনার্জিটা হবে সেখানে একটাই কোয়ান্টাম নাম্বার থাকবে। তাহলে ইটা আমাদের হবে n প্লাস হাফ এইচ কাট ওমেগা, যেখানে এনটা কিন্তু শুরু হবে, অর্থাৎ গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এনটা কিন্তু শুরু হবে 0 থেকে, নাকি 1 থেকে, হ্যাঁ, 0 1 2 করে আমাদের চলবে। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে তো এটা EN বলতে পারো, জাস্ট কত নম্বর লেভেলটা তুমি দেখছো ওটাকে দেখানোর জন্য আমরা EN বললাম। তাহলে এমনি করে তোমাদের যে E0টা আসবে হাফ এইচ কাট ওমেগা গ্রাউন্ড স্টেট, এবং তারপরে ফার্স্ট এক্সাইটেড স্টেটটা আসবে E1 ইকুয়াল টু 3/2 এইচ কাট ওমেগা, এমনি করে আমাদের চলবে ডট 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 ডট, এমনি করে 5-এর 2 7-এর 2। তাহলে যে কোনো দুটো কনজিকিউটিভ লেভেলের মধ্যে 1Dর জন্য যে কোনো দুটো কনজিকিউটিভ লেভেলের মধ্যেকার যে এনার্জি গ্যাপটা হবে সেটা হবে হাফ এইচ কাট ওমেগা 3/2 এইচ কাট ওমেগা, এমনি করে আমাদের চলবে। এবং প্রত্যেকটা কনজিকিউটিভ লেভেলের মধ্যেকার যে ডিফারেন্সটা হবে সেটা আমাদের হবে এইচ কাট ওমেগা। বুঝতে পারলে? প্রত্যেকটা কনজিকিউটিভ লেভেলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইচ কাট ওমেগা। বুঝতে পারলে? এবং এটাও মনে রাখতে হবে যে এখানে কিন্তু কোনো লেভেল কিন্তু তোমাদের কি নয়, ডিজেনারেট নয়। সো নান অফ দিস লেভেলস আর ডিজেনারেট। অর্থাৎ ডিজেনারেট মানে তুমি জানো যখন ডিফারেন্ট স্টেট একটাই এনার্জিকে শেয়ার করে তাকে আমরা ডিজেনারেট বলি। এখানে দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেভেলের এনার্জি হচ্ছে সেপারেট, এবং আলাদা করে কোনো মানে ডিফারেন্ট স্টেট একটা এনার্জিকে শেয়ার করছে না। মানে আমাদের ডিজেনারেসি হচ্ছে 1, আর ডিজেনারেসি 1 মানে কি নন ডিজেনারেট। সো নান অফ দিস আর নন ডিজেনারেট, মানে 1Dতে আমাদের কোনো ডিজেনারেসি থাকতে পারে না। নান অফ দিস স্টেটস আর ডিজেনারেট। ঠিক আছে? কোনো স্টেট তোমার ডিজেনারেট নয়, সবাই তোমার হচ্ছে গিয়ে নন ডিজেনারেট মানে তাদের ডিগ্রি অফ ডিজেনারেসি কত? 1। বুঝতে পারলে? আচ্ছা, এবার তার করেসপন্ডিং যে আমাদের যে nth লেভেলের যে ওয়েভ ফাংশনটা হবে এটাও মনে রাখতে হবে, সাই nx, অর্থাৎ nth লেভেলের যে ওয়েভ ফাংশনটা তার ফর্মুলা কী হয় একটু মনে রাখতে হবে, ভুল হলো, 1/2n, এই সূত্রটাকে একটু মনে রাখতে হবে, 1/2n n ফ্যাক্টোরিয়াল অ্যান্ড দেন m ওমেগা বাই পাই এইচ কাট। এটা আমরা সলভ করে আমরা পেয়েছি m ওমেগা বাই পাই এইচ কাট হোল টু দি পাওয়ার হাফ, এই গোটা জিনিসটার আবার হোল টু দি পাওয়ার হাফ, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার মাইনাস m ওমেগা এক্স স্কোয়ার বাই 2h কাট, অ্যান্ড দেন তোমার থাকবে HNX। এইটা HNXটা হচ্ছে কি না হারমাইট পলিনোমিয়াল। HNX ইজ কল্ড দ্য হারমাইট পলিনোমিয়াল। যে HNX এর চেহারাটা হচ্ছে কেমন টাইপের? HNXটা হচ্ছে এরম টাইপের, -1 টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডি টু দি পাওয়ার n dx টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে এইটা? এবং এইখানে তুমি যদি n এর ভ্যালু 0 1 2 3 4 যদি বসিয়ে যাও তাহলে ইউ উইল গেট দ্য গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এবং তুমি দেখতে পাবে অল্টারনেট ওয়েভ ফাংশনসগুলো হচ্ছে তোমাদের কি না ইভেন বা অড। ফর এক্সাম্পল আমি যদি এখানে সাই 0 বসাই, দেখো এই পার্টটা তো তোমাদের কনস্ট্যান্ট, তাহলে এই পার্টের উপরে তোমার এটা ডিসাইডেড হবে না যে এই পার্টের উপরে বেস করে ডিসাইডেড হবে না যে ওটা ইভেন না অড, ডিসাইডেড হবে এই পার্টটার জন্য। তাহলে তুমি এই পার্টটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে পারো। আর HNX এর ভ্যালুগুলোকে তুমি যদি এই কোয়েশ্চেনটার মধ্যে বসিয়ে দাও, এন এর ভ্যালু 0 1 2 করে বসিয়ে দাও, এই 0xটা হচ্ছে 1, তাহলে দেখো সাই 0x এর ভ্যালু তাহলে কী হবে? সাই 0xটা আমাদের হবে প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস m ওমেগা এক্স স্কোয়ার বাই 2h কাট। তাহলে বলো তো এই ফাংশনটা আমাদের ইভেন না অড? ইভেন না অড? ইভেন মানে কি এক্সকে তুমি যদি মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে দাও তাহলেও দেখো সেম থাকছে। ইভেন বা অড এটা আমরা কিভাবে ডিসাইড করি? এক্সকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করলেও আমাদের রেজাল্টেন্ট ওয়েভ ফাংশনটা কিন্তু সেম থাকছে। ঠিক আছে? তারপরে যদি H1 বসাও তুমি দেখতে পাবে H1টা আবার চলে আসবে সাম
প্রপোর্শনাল টু এক্স ই টু দি পাওয়ার, তাহলে বুঝতেই পারছো অড হয়ে যাচ্ছে, কারণ সামনে এক্স চলে এসছে। এক্সকে তুমি যদি মাইনাস এক্স করে দাও তাহলে কী হয়ে যাবে? অড হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো তো, এটা হচ্ছে তোমার ইভেন, এটা অড, তারপরটা আবার ইভেন, এমনি করে আমাদের চলবে। ঠিক আছে, তাহলে এবার ওয়েভ ফাংশনসগুলো তোমাকে চেহারাটাও জানতে হবে। ইভেন বা অড, ইভেন মানেটা হচ্ছে অরিজিনের অ্যাবাউট এ সিমেট্রিক। এটার মানে কি? এটার মানেটা হলো এই যদি আমরা প্লটটা যদি করি, অর্থাৎ লেটসে বললাম সাই 0x ভার্সেস এক্স, তাহলে অরিজিনের অ্যাবাউট এ সিমেট্রিক কেমন টাইপের হবে? তাহলে এরকম টাইপের হবে, সিম্পল। দেখো অরিজিনের অ্যাবাউটে তুমি যদি মাঝখান বরাবর কেটে দাও তাহলে এ পাশটা যেমন দেখতে, এ পাশটাও সেম টাইপের দেখতে। এরপরে তুমি যদি সাই 1x প্লট করো তাহলে কী হবে? সাই 1xটা কী হবে? অড হবে। অড মানে কি? অড মানে তোমার এখান থেকে শুরু হবে এবং এখানে গিয়ে শেষ হবে। দেখো অড হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে সাই 2x, এটা সরি এটা হচ্ছে সাই 1x ভার্সেস এক্স। বুঝতে পারলে? তাহলে এটা অড হয়ে গেল। সেমভাবে সাই 2x কী হবে? সাই 2xটা আমাদের হবে আবার ইভেন। সাই 2x কেমন হবে? এইখান থেকে শুরু হবে, দেখো এইভাবে যাবে, দেন এইভাবে গিয়ে শেষ হবে। দেখো এটা তোমার ইভেন হয়ে গেল। মাঝখানটাকে ভাবো যে একটা মিরর, মিররের রেসপেক্টে ডান দিকে বা বাঁ দিকটা সেম তো, কী বলছো? আচ্ছা, হ্যাঁ, তাহলে এমনি করে আমাদের যে কোনো ওয়েভ ফাংশন তোমাকে যদি প্লট করতে বলে তুমি এইভাবে করতে পারবে। লক্ষ্য করার মতো বিষয়টা হচ্ছে প্রথমটাতে লুপটা হচ্ছে একটা, পরেরটাতে দুটো, মানে যত নম্বর স্টেট তার থেকে একটা লুপ বেশি হবে। দেখো সাই 1-এ দুখানা লুপ, সাই 2-তে তোমার তিনখানা লুপ, যত নম্বর স্টেট তার থেকে একটা লুপ বেশি হবে। এই পয়েন্টটাকে তোমরা নোট করে নাও যে যত নম্বর ওয়েভ ফাংশনটাকে আমরা বের করছি তার থেকে নাম্বার অফ লুপস কিন্তু একটা বেশি হবে। বুঝতে পারলে? হয়ে গেল। তো এইগুলো তোমাদের যদি কোশ্চেন যদি কঠিন হয় তোমাদের এই সমস্ত প্লটগুলো করতে বলতে পারে বা জানতে চাইতে পারে। আর যদি কোশ্চেন যদি একবারে স্টিরিওটিপিক্যাল হয় তাহলে তোমাকে নর্মালি ওই আমাদের এনার্জি থেকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে ওয়ান ডিমেনশনালের জন্য এনার্জিটা একেবারে সোজা, এখানে কিছু বলার নেই। সমস্যাটা শুরু হবে টু ডাইমেনশনাল থেকে। এবার তাহলে চলে এসো টু ডাইমেনশনাল অসিলেটর। আমি এপাশে লিখছি। এবার এসে চলে এসো টু ডাইমেনশনাল অসিলেটর, টু ডিমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর। তাহলে এখানে তোমার দুটো কোয়ান্টাম নাম্বার লাগবে, এনএক্স এবং এনওয়াই। এনএক্সটা হচ্ছে এক্সের দিকের মোশনটাকে স্পেসিফাই করার জন্য এনএক্স, আর ওয়াইয়ের দিকের মোশনটাকে স্পেসিফাই করার জন্য এনওয়াই। তাহলে এখানে তোমার যে এনার্জিটা হবে সেটা তোমার দুটো কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করবে, এবং সেটা আমাদের হবে তুমি দুটো টু ডিকে তুমি ভাবতে পারো যে দুটো ওয়ান ডি মোশন। তাহলে এক্সের জন্য এনএক্স প্লাস হাফ আর ওয়াইয়ের জন্য এন ওয়াই প্লাস হাফ ইন্টু এইচ কাট ওমেগা, একবারে সিম্পল, তাই না? তাহলে এবার তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো, এন এক্স প্লাস এন ওয়াই প্লাস ওয়ান, তুমি এইভাবেও লিখতে পারো। শুরুটা কিন্তু আমাদের অলওয়েজ হবে জিরো থেকে, অর্থাৎ যখন তুমি এন এক্স ইকুয়াল টু এন ওয়াই ইকুয়াল টু যখন তুমি দিচ্ছ জিরো, তখন আমাদের হবে ই ইকুয়াল টু এইচ কাট ওমেগা। এইটা হচ্ছে করেসপন্ড করছে গ্রাউন্ড স্টেট। এবং দেখো যেহেতু তোমার দুটো ভ্যালুই তোমার সেম আছে তাহলে তোমার এই স্টেটটা আমাদের কী হবে? নন ডিজেনারেট। কিন্তু এর পরেরটাতে কিন্তু তুমি দুটো করে অপশন পেতে পারো। ফর এক্সাম্পল তুমি এনএক্সকে দিতে পারো ওয়ান, এন ওয়াইকে দিতে পারো জিরো, অথবা ভাইস ভার্সা এনএক্সকে দিতে পারো জিরো অথবা এন ওয়াইকে দিতে পারো ওয়ান। তার মানে কিন্তু এর ডিজেনারেসি হয়ে গেল দুই, কারণ দুটো কম্বিনেশনের মাধ্যমে তুমি একই এনার্জি টু এইচ কাট ওমেগাকে অ্যাটেন্ড করছো। বুঝতে পারলে? তাহলে তখন তোমার এনার্জি আমার হয়ে যাবে টু এইচ কাট ওমেগা, এবং এই সিস্টেমটা আমাদের হবে টু ফোল্ড ডিজেনারেট মানে কতগুলো ডিফারেন্ট কম্বিনেশনের মাধ্যমে তুমি একটা পার্টিকুলার স্টেটকে অ্যাটেন্ড করতে পারো। এবং সেমভাবে তোমার চলবে, তারপরটা আবার আমাদের হবে নন ডিজেনারেট, তারপরেরটা আবার আমাদের হবে নন ডিজেনারেট, কারণ এর পরের লেভেলটাতে তোমার কী হবে? এনএক্সও ওয়ান, এনওয়াইও ওয়ান। দুটো নাম্বার যদি সেম হয়ে যায় তাহলে হবে নন ডিজেনারেট, আর দুখানা নাম্বার যদি তোমার ডিফারেন্ট হয়ে যায় তাহলে হবে ডিজেনারেট। বুঝতে পারলে কী বললাম? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার এনএক্স ইকুয়াল টু এনওয়াই যদি ওয়ান দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তোমার ইটা আমাদের হবে থ্রি এইচ কাট ওমেগা। তাহলে একটা ব্যাপার বুঝতে পারলাম, অল্টারনেট এনার্জি লেভেলসগুলো আমাদের হবে, প্লিজ নোট করে নাও,
প্লিজ নোট করে নাও, অল্টারনেট এনার্জি লেভেলসগুলো আমাদের কি হবে, ডিজেনারেট নন ডিজেনারেট, ডিজেনারেট নন ডিজেনারেট, বুঝতে পারলে? এবং টু ডি ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে আইদার স্টেটগুলো হবে নন ডিজেনারেট, এটাও প্লিজ একটুখানি নোট করে নেবে। টু ডির জন্য ব্যাপারটা হচ্ছে যে আইদার এনার্জি লেভেলসগুলো হবে নন ডিজেনারেট, আর যদি বা ডিজেনারেট হয় তাহলে ম্যাক্সিমাম হতে পারে 2, ম্যাক্সিমাম তোমার হতে পারে 2 ফোল্ড, তার বেশি হবে না। আইদার স্টেটগুলো হবে নন ডিজেনারেট, কিন্তু যদি তোমার ডিজেনারেট হয় তাহলে ম্যাক্সিমাম হতে পারে 2 এর বেশি হবে না, বোঝা গেল? এবং এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা, তুমি দেখো আগের বারেও কিন্তু তোমার কনজিকিউটিভ এনার্জি লেভেলের মধ্যে সেপারেশন ছিল এইচ কাট ওমেগা, এবারে ডাইমেনশনটা হয়তো বেড়ে গেল কিন্তু তাতেও কনজিকিউটিভ এনার্জি লেভেলের মধ্যে সেপারেশনটা এইচ কাট ওমেগাই থাকলো। সেটা ডিপেন্ড করবে না যে তুমি কত ডিমেনশনাল আছো, 1D 2D 3D সবার জন্যই কনজিকিউটিভ এনার্জি লেভেলের মধ্যে সেপারেশনটা এইচ কাট ওমেগাই থাকবে, প্লিজ নোট করে নাও যে irrespective of the dimension, the consecutive energy levels are h cut omega apart, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? বাট তোমাদের টু ডিটা দেওয়ার সম্ভাবনা একটু কম, কারণ সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের 3D। তাহলে 3D এসএইচওতে আমাদের 3টে কোয়ান্টাম নাম্বার লাগবে, তাহলে এখানে তোমাদের ইটা তাহলে চলে আসবে 3টে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, কারণ এটা সবচাইতে ইম্পর্টেন্ট কেস। এবং সেখানে আমাদের চলে আসবে প্রত্যেকটার জন্য একটা করে এনএক্স প্লাস হাফ, এনওয়াই প্লাস হাফ, এনজেড প্লাস হাফ, তাহলে ওভারঅলটা আমার তাহলে চলে আসছে এনএক্স প্লাস এনওয়াই প্লাস এনজেড 3/2 এইচ কাট ওমেগা, বুঝতে পারলে? এইবার তাহলে গ্রাউন্ড স্টেটের জন্য কী হবে? তাহলে গ্রাউন্ডের জন্য আমার তিনটেই হবে 0, এনএক্সও 0, এনওয়াইও 0, আবার এনজেডটাও 0। তাহলে তার জন্য আমার তাহলে এনার্জি কত হবে, 3/2 এইচ কাট ওমেগা। ফার্স্ট এক্সাইটেডের জন্য তুমি যে কোনো একটাকে 1 দেবে, ফার্স্ট এক্সাইটেডের জন্য তুমি যে কোনো একটাকে 1 দেবে, তাহলে সেরকম তুমি তাহলে তিনটে কম্বিনেশন পেতে পারো। তুমি তাহলে আইদার তুমি দিতে পারো এনএক্সকে 1, এনওয়াই এবং এনজেডকে 0, অথবা এনএক্স এনওয়াইকে 1, এনএক্স এবং এনজেডকে 0, অথবা এনজেডকে 1, এনএক্স এবং এনওয়াইকে 0। তাহলে দেখো তোমার কাছে তিনটে কম্বিনেশন আসছে। ইন অল দিস কেসেস মাই এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2 এইচ কাট ওমেগা। দেখো কনজিকিউটিভ লেভেলের মধ্যে ডিফারেন্সটা সেই এইচ কাট ওমেগাই থাকছে, কিন্তু প্রথমটা হচ্ছে 3 ফোল্ড ডিজেনারেট, কারণ তিনটে ডিফারেন্ট কম্বিনেশন পাচ্ছ। এমনি করে আমরা আরও প্রচুর পেতে পারি। মনে রাখতে হবে এনার্জি কিন্তু একটা ক্রম পর্যায়ে বাড়বে, মানে এমনটা হবে না যে তুমি উল্টো পাল্টা ভ্যালু দিয়ে দিলে যার জন্য এনার্জি বেড়ে গেল। এনার্জি কিন্তু সবসময়তে তোমার এইচ কাট ওমেগার ডিফারেন্সেই বাড়বে, বোঝা গেল কি বললাম? এইচ কাট ওমেগা ডিফারেন্সেই বাড়বে, কেমন? তাহলে 3ডির জন্য তোমাদের তাই হবে, এই প্রথম লেভেলটা হবে 3/2 এইচ কাট ওমেগা, তারপরেরটা আমাদের হবে 5/2 এইচ কাট ওমেগা, ডিফারেন্সটা আমাদের কিন্তু সেই ওটাই থাকবে 5/2 এইচ কাট ওমেগা, তারপরেরটা আমাদের হবে 7/2 এইচ কাট ওমেগা, এমনি করে এইচ কাট ওমেগা ডিফারেন্সেই আমাদের বাড়তে থাকবে। তাহলে ধরো কোনো একটা পার্টিকুলার লেভেলের, ধরো তোমাকে দেওয়া আছে ই ইকুয়াল টু 21/2 এইচ কাট ওমেগা, তাহলে আমাকে জিজ্ঞেস করলো নাম্বার অফ ডিজেনারেসি কত হবে, ডিজেনারেসি কত হবে। তাহলে করার জন্য তুমি যেটা সিম্পলি করবে, এনএক্স প্লাস এনওয়াই, এনএক্স প্লাস এনওয়াই প্লাস এনজেড প্লাস 3/2 সমান কত হচ্ছে, 21/2। এবার দেখে নাও এনএক্স প্লাস এনওয়াই প্লাস এনজেড কত হচ্ছে, 9, তো? এবার 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 দেখো, এবার অঙ্কটাকে খুব তাড়াতাড়ি তুমি কীভাবে সলভ করবে। তোমার কাছে পসিবল অপশানস আছে কয়েকটা, যেমন তুমি ধরো তুমি যে কোনো একটাকে এনএক্স এনওয়াই এনজেডের মধ্যে যে কোনো একটাকে তুমি 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 দিলে, সরি যে কোনো দুটোকে তুমি দিলে 0 আর একটাকে দিলে 9, তাহলে এরকম পসিবিলিটি আসতে পারে। মনে রাখতে হবে 3টে কোয়ান্টাম নাম্বার আছে, 3টে কোয়ান্টাম নাম্বারের মধ্যে 2টো কোয়ান্টাম নাম্বার যদি সেম হয় আর আরেকটা যদি ডিফারেন্ট হয়, তাহলে কম্বিনেশনটা আমাদের আসবে 3 ফ্যাক্টোরিয়াল
বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল। তিনটে কোয়ান্টাম নাম্বারের মধ্যে দুটো কোয়ান্টাম নাম্বার এক আর একটা ডিফারেন্ট, তাহলে হবে তোমাদের তিনটে কম্বিনেশন। আর তিনটে কোয়ান্টাম নাম্বারের মধ্যে তিনটেই যদি আলাদা হয় তাহলে হবে 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6টা কম্বিনেশন। বুঝতে পারলে? দাদা একটা ফোন এসছে, ওয়েট কর। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তিনটে কোয়ান্টাম নাম্বারের মধ্যে যদি দুটো কোয়ান্টাম নাম্বার সেম হয় আর একটা যদি আলাদা হয় তাহলে হবে তিনটে কম্বিনেশন। তিনটে কোয়ান্টাম নাম্বারের মধ্যে যদি তিনটেই ডিফারেন্ট হয় তাহলে হবে 6টা কম্বিনেশন। তাহলে এই পলিসিতে তোমরা ভাবো, তুমি মনে মনে ভাবো যে তুমি একটাকে দিয়েছো জিরো, ধরো তুমি এনএক্সকে তুমি দিয়েছো জিরো, তাহলে এর জন্য তোমার আসবে এনএক্সকে জিরো, মানে তুমি বাকি কনসিডারেশনগুলো করছো। এনএক্সকে জিরো দিয়েছো আর এন ওয়াইকেও জিরো দিয়েছো আর এন জেডকে তুমি দিয়েছো 9। তাহলে এরকম কম্বিনেশন কতগুলো হবে? তিনটে হবে তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের হবে তিনটে কম্বিনেশন। ঠিক আছে? তাহলে আমাকে আর এন ওয়াই, ওই এন এক্সকে 9, এইগুলোকে আর ভাবতে হবে না। তাহলে এইভাবে আমরা তিনটে কম্বিনেশন পাবো। ঠিক আছে? এবার আমি ধরো দিলাম এনএক্সকে আমি দিলাম 1। এখানে বুঝতে পারছো প্রচুর কম্বিনেশন হবে। তিনটে নাম্বারের সমষ্টি হচ্ছে তোমার 9। তাহলে এনএক্সকে তুমি 1 দিলে, ঠিক আছে? এবার তুমি এন ওয়াইকে ধরো তুমি দিচ্ছ 0 আর এন জেডকে তুমি দিচ্ছ 8। তাহলে এরকম তোমার ভাইস ভার্সা। বলো তাহলে এরকম কম্বিনেশন কতগুলো আসবে? 6টা, তাই তো? 6 কম্বিনেশনস হয়ে গেল। এর পরেরটা চলে এসো। এনএক্সকে তুমি দাও এবার 2, এন ওয়াইকে তুমি দাও 0, এন জেডকে তুমি দাও হচ্ছে 7। এরকম কম্বিনেশনে তোমার আসবে 6টা। এমনি করে তোমাকে যোগ করে করে যেতে হবে। এনএক্সকে তুমি দিলে 3টে, এন ওয়াইকে তুমি দিলে 0, এন জেডকে তুমি দিলে 6টা। এটাও হতে পারে। এরকম কম্বিনেশনে তোমার আসবে 6টা। এমনি করে তোমাকে করে 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 তোমাকে দেখতে হবে। আবার এমনি করে চলতে 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 তুমি এক সময় এমন পাবে যে এনএক্সকে তুমি দিলে 1, এন ওয়াইকে তুমি দিলে 1 আর এন জেডকে তুমি দিলে 7টা। সরি, 2, এটা 7, হ্যাঁ 7টা। তাহলে এখানে দুটো নাম্বার সেম আছে, তাহলে কী হবে? 3টে হবে। এমনি করে তোমাকে সব কটাকে লাস্টে গিয়ে যোগ করতে হবে। বুঝতে পারলে? তাহলে কীভাবে আমরা করতে পারি এটা? বোঝা গেল কি বললাম? যদি হাফ ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ওভাবে করা হয়। হ্যাঁ, তাও মানে তাও করতে পারো প্রত্যেকটা লেভেলের। যেমন এখানে এটা আমি একটু পরেই বলতাম যে 3 ডাইমেনশনালের জন্য একটা সূত্র মনে রাখবে যে 3Dর জন্য ডিজেনারেসি আমাদের হচ্ছে হাফ ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। আমি তোমাদের অ্যাসাইনমেন্টে এই কোশ্চেনটা দিয়েছি, একবার দেখবে। তোমাদের যে লাস্ট যে 11-12 যে মক টেস্টটা আমি আপলোড করেছিলাম, এখানে এই কোশ্চেনটা দেওয়া আছে, হাফ ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস 2/2। তো তুমি এখান থেকেও কিন্তু সহজে বের করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে তো? স্যার বলছিলাম, স্যার হ্যাঁ, হ্যাঁ বল না, শুনছি। একটু স্যার স্লাইডটা একটু উপরে উঠাবেন। দেখ, হয়েছে? স্যার আর একটু ডান দিকে একটু। ডান দিকে? এটা বাঁ দিকে বল। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। নেক্সট, তাহলে হয়ে গেল। চলো এবার শুধু দুটো প্রবলেম ডিসকাস করে আমরা শেষ করব। এবার একটা ছোট প্রবলেম তোমাকে আমি দিচ্ছি। ফর এক্সাম্পল, ধরো তোমাকে এবার মনে রাখতে হবে যে ধরো তুমি একটা ইলেকট্রন দিয়ে ফিল আপ করছো। ধরো তুমি একটা ইলেকট্রন দিয়ে কিছু স্টেটকে তুমি ধরো ফিল আপ করছো। তো তোমাকে বলা হলো যে তোমার কাছে পাঁচটা ফার্মিয়ন আছে। ফার্মিয়ন মানে তুমি জানো, যারা ফার্মি ডিরাককে মেনে চলে, এবং তুমি একটা লেভেলে ম্যাক্সিমাম তুমি 2টো বসাতে পারবে। ঠিক আছে? তাহলে 5টা ফার্মিয়নকে ধরো তুমি একটা 1 ডিমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালের মধ্যে ভর্তি করছো। তোমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি, মানে জিজ্ঞেস করছে 5টা গ্রাউন্ড স্টেট এনার্জি বলতে কিন্তু মনে রাখতে হবে যে 5টা ফার্মিয়নকে তুমি সবচাইতে কম কত এনার্জি দিয়ে ফিল আপ করতে পারো। 1 ডিমেনশনাল এসেছো, তাহলে তোমার এরকম লেভেলসগুলো আছে
5টা ফার্মিয়ন মানে কি এখানে রাখতে পারবে ম্যাক্সিমাম দুটোকে, কারণ পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে তুমি একটা লেভেলে ম্যাক্সিমাম দুটোর বেশি বসাতে পারবে না, ঠিক আছে? তাহলে এইখানে দুটো আর এইখানে দুটো, তাহলে এই সবকটা এনার্জি যোগ করে তোমার সবচাইতে লিস্ট কত এনার্জি লাগছে। এই লেভেলটার এনার্জি হচ্ছে হাফ এইচ কাট ওমেগা, এই লেভেলটার এনার্জি হচ্ছে 3/2 এইচ কাট ওমেগা, এটার এনার্জি হচ্ছে 5/2 এইচ কাট ওমেগা। এবার নাম্বার অফ পার্টিকেল দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে আছে তোমার দুটো পার্টিকেল, তাহলে এখানে আমার এনার্জি লাগছে এইচ কাট ওমেগা, এখানে রাখছে দুটো পার্টিকেল, এখানে হবে 3 এইচ কাট ওমেগা, আর এখানে তোমাদের হবে 5 এইচ কাট ওমেগা, তাই না? 5/2 এইচ কাট ওমেগা। এবার সব কটাকে যোগ করে দাও, সব কটাকে যোগ করলে তোমার থাকছে 3 এর 4, 4 আর আড়াই কত রে, 6.5 না, মানে 13/2, তাই তো? হ্যাঁ স্যার 13/2। 13/2, তাহলে 13/2 এইচ কাট ওমেগা। তো এই অঙ্কগুলো আসতে পারে, কিন্তু এবার এমনও হতে পারে ধরো ইনস্টেড অফ ফার্মিয়ন, তুমি জানো যে ফার্মিয়নের জন্য বা 5টা ইলেকট্রন বলো, কারণ ফার্মিয়নের তো অনেক রকমের ফার্মিয়ন হতে পারে, তো আমি 5টা ইলেকট্রন বলে দিলাম, ইলেকট্রনের স্পিনটা হচ্ছে আমাদের হাফ। কিন্তু যদি এমন বলে যে ধরো এস ইকুয়াল টু তুমি যদি 3/2 পার্টিকেল তুমি নিয়েছো এবং এস ইকুয়াল টু 3/2 পার্টিকেল আছে, ওকে? এবার তুমি এরকম তুমি there are 5 such particles, তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি, তাহলে এটা এইভাবে করতে হবে, এস ইকুয়াল টু হাফের জন্য একটা লেভেলে ম্যাক্সিমাম থাকতে পারে দুটো, কিভাবে করলে 2 ইন্টু হাফ প্লাস 1, তাহলে এখানে 2 ইন্টু 3/2 প্লাস 1 করলে কী আসবে, 4টে। হ্যাঁ, তার মানে এবার কিন্তু তুমি একটা লেভেলে 4টে করে রাখতে পারবে, নট দুটো, অর্থাৎ স্যার ওইটা আরেকবার বলুন, এই বুঝতে পারিনি, ওই যে 3/2 পার্টিকেল গ্রাউন্ড স্টেট, ওটা মানেটা কি বলছে? গ্রাউন্ড স্টেট মানেটা হচ্ছে সবচাইতে কত কম এনার্জি নিয়ে তুই এই পার্টিকেলগুলোকে ফিল আপ করতে পারবি, আচ্ছা ঠিক আছে স্যার। সবচাইতে কম কত এনার্জি তোমার লাগবে যাতে করে কিনা সব কটা পার্টিকেল ভর্তি হয়ে যায়, বুঝতে পারলি? তোকে তো 5টা পার্টিকেলকে তো প্লেস করতে হবে, সবচাইতে কত কম এনার্জিতে তুই সেটা প্লেস করতে পারবি সেটাই হচ্ছে আমার গ্রাউন্ড স্টেট, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার 3/2, এবার যদি 3/2 যদি হয় তাহলে বুঝতেই পারছো, তাহলে ওর 4টে হবে ওরিয়েন্টেশন। যেমন ইলেকট্রনের জন্য তোমার ছিল শুধু এইটা এবং এইটা, এক্ষেত্রে তোমার আরও কিছু কম্বিনেশন আসবে। এবার তোমার আসবে এই একটা কম্বিনেশন, এই একটা কম্বিনেশন, এই একটা কম্বিনেশন, এই একটা কম্বিনেশন, 4টে হবে তো, হ্যাঁ কি না? তাহলে এই একটা রাখলে, এই একটা রাখলে, এই একটা রাখলে, আর এই একটা রাখলে, 4টে হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল তোর হাফ এইচ কাট ওমেগা, তাহলে হাফ এইচ কাট ওমেগা ইন্টু 4টে কত হলো, 2 এইচ কাট ওমেগা। আর অন্যতে যে কোনো একটা স্পিন, আমি লেটসে বললাম আপেও রাখতে পারো, লেফটেও রাখতে পারো, রাইটেও রাখতে পারো, কিচ্ছু যায় আসে না। তাহলে এখানে আমার হয়ে গেল কত বলো, 3/2 এইচ কাট ওমেগা। তাহলে সবচাইতে কম কম এনার্জি কত হলো, 7/2 এইচ কাট ওমেগা, ঠিক তো? হ্যাঁ, চলো লাস্ট অঙ্কটা হচ্ছে, এটাই আমাদের লাস্ট স্যার অঙ্ক। এটা একটু আরেকবার বলে দিন স্যার, কি এটা বুঝতে পারলাম না। কি বুঝতে পারলি না বল? এস ইকুয়াল টু 3/2 হলে তোর একটা লেভেলে ম্যাক্সিমাম তুই 4টে বসাতে পারিস তো, এটা তো বুঝতে পারলি? ওই স্পিন মাল্টিপ্লিসিটি, রে ভাই 2 ইন্টু এস প্লাস 1 করলে কত হয়? স্যার ওটাই বলছিলাম। হ্যাঁ 4টা হচ্ছে স্পিন মাল্টিপ্লাই, তাহলে একটা লেভেলে তুই 4টে বসাতে পারবি। এবার 4টের ওরিয়েন্টেশন কেমন হতে পারে, যেমন স্পিন হাফ হলে আপ এবং ডাউন, এখানে লেফটও হতে পারে, রাইটও হতে পারে, তাই না? 4টে হবে। তাহলে ঠিক আছে। এরকম একটা লেভেলে 4টে বসাতে পারবি, প্রত্যেকটার এনার্জি হচ্ছে হাফ এইচ কার ওমেগা, তাহলে হাফ এইচ কার ওমেগা ইন্টু 4 করলে কি আসবে, 2 এইচ কার ওমেগা। আর ওপরের লেভেলটাতে তুই বসাতে পারবি একটাকে, সে যে কোনো স্পিনে হতে পারে, আপে হতে পারে, ডাউন হতে পারে, লেফট হতে পারে, রাইট হতে পারে, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে এবার লাস্ট অঙ্কটা হচ্ছে, এই কয়েক বছর আগে, এই বছর 3-4 আগে একটা অঙ্ক দেওয়া হয়েছিল, যে একটা প্রচণ্ড ইন্টারেস্টিং প্রবলেম আইআইটি জ্যাম এক্সামে দেওয়া হয়েছিল, যে তুমি 60খানা ইলেকট্রনকে তুমি প্লেস করবে, প্লেসড ইন 3 ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর। তাহলে বলেছে গ্রাউন্ড স্টেট এনার্জি কত?
60খানা ইলেকট্রনকে তুমি প্লেস করবে, তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি আমাকে জিজ্ঞেস করেছে। বোঝা গেল কি বললাম? তাহলে তাহলে এবার চলে এসো আমাদের তাহলে 60খানা ইলেকট্রন মানে কিভাবে আমরা প্লেস করবো, আমি একটু নিচ থেকে আঁকছি। প্রথম লেভেলটা হচ্ছে নন ডিজেনারেট, তাহলে এই লেভেলটা হচ্ছে কি তোমার 0 0 0, অর্থাৎ তিনটেই জিরো, তাহলে নন ডিজেনারেট। নন ডিজেনারেট মানে কি ম্যাক্সিমাম দুটো, তাই তো, ম্যাক্সিমাম দুটো। তারপরটা কী হবে, তারপরটা বল 1 0 0, ওটা তোর হবে তিনটে, হবে তো? হ্যাঁ স্যার। এইখানে তুই এই তিনটেই হচ্ছে তোর গিয়ে 1 0 0, অর্থাৎ যে কোনো একটা লেভেল, যে কোনোর একটা, বা তুই এক কাজ কর, তুই হ্যাঁ তুই এক কাজ কর, তুই এখানে হাফ এইচ কার ওমেগা এই হয়ে লেখ, হাফ এইচ কার ওমেগা, এই সরি, আহা হা হা 3/2 এইচ কার ওমেগা, তারপর একটা 5/2 এইচ কার ওমেগা, 5/2 এইচ কার ওমেগা, তুই এইখানে বসাতে পারবি প্রত্যেকটা, যেহেতু 1 0 0টা হচ্ছে 3 ফোল্ড, তাহলে তুই এখানেও বসাতে পারবি দুটোকে, এখানেও বসাতে পারবি দুটোকে, এখানেও বসাতে পারবি দুটোকে, বিকজ প্রত্যেকটা লেভেলে কিন্তু কোয়ান্টাম নাম্বারগুলো আলাদা। 1 0 0 0 1 0 0 0 1, বুঝতে পারলি? তাহলে 60খানার মধ্যে কতগুলো প্লেস হয়ে গেল? 8টা। হ্যাঁ স্যার। সরি আমার ভুল হলো, 60টা নয়, সরি এটা 20 ছিল, সরি 20 ছিল, 20 ইলেকট্রনস ছিল, হ্যাঁ। তো তার মধ্যে আমাদের অলরেডি 8টা প্লেসড হয়ে গেল। তারপরের লেভেলটা কী হবে? কটা স্যার? 1 1 0, হ্যাঁ তারপরের লেভেলটা আমাদের হবে 1 1 0, তাহলে 7/2 এইচ কাট ওমেগা, এইখানেও তোমার হবে 3 ফোল্ড, কারণ 1 1 0 আছে। এই তিনটে লেভেলেরই তোমার হচ্ছে কারুর না কারুর কোয়ান্টাম নাম্বারগুলো দুটো 1 একটা 0, এটার মানে কি এই তিনটের মধ্যে কারুর না কারুর দুটো 1 একটা 0, মানে এটা 1 1 0, এটা 1 0 1, এটা 0 1 1। তুমি এখানেও বসাতে পারবে 6টাকে। আমার জায়গাটা একটু কম পড়ে গেল, তাহলে 8 আর 6 কত হলো? 14টা। হ্যাঁ স্যার। তারপরের লেভেলটা বলতো কি হবে? 1 1 1। আমার সব মিলিয়ে কতগুলো আমরা প্লেস করলাম? 2 আর 6, 8 আর 6 14টা হয়ে গেল, আর 6টাকে প্লেস করতে হবে। এর পরের লেভেলটা কি হবে বলতো? স্যার 1 1 1 হবে। 1 1 টু 1, 210 210 1 1 1 হতে পারে, আবার 2 1 0 হতে পারে। 1 210 হলো 7/2 এইচ কার্ড হতে পারে মনে হয়। 1 1 0 এবং ঠিক করো, কি যে আর বলছিস বাবা, 210 হলে কি যে বলছিস, 210 হলে হ্যাঁ কি যে বলছিস বাবা, 2 1 0 তে তোর কীভাবে 7/2 আসবে? 2 1 0 তে 9/2 আসবে, রাইট? আচ্ছা। ঠিক করে দেখ বাবা। তাহলে এর পরের লেভেলটা আমাদের হবে 9/2 এইচ কাট। এবার দেখো 9/2 এইচ কাট ওমেগাকে তুমি দুটো ডিফারেন্ট কম্বিনেশনের মাধ্যমে, আচ্ছা বাই দ্য ওয়ে এটা তো আমাদের ভুল হয়ে গেল না, 9/2 তোমার লাগবে না, 1 1 0টাকে তো তুমি তো 2 0 0 বলতে পারো, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এছাড়াও তোমার আর একটা কম্বিনেশন হতে পারে 2 0 0, এবং সেটাও তোমার হচ্ছে 3 ফোল্ড ডিজেনারেট। এছাড়াও তোমার হতে পারে 2 0 0, এই কম্বিনেশনটাও আসতে পারে, এবং সেখানেও তোমার হচ্ছে 3 ফোল্ড ডিজেনারেট। তাহলে বাকি 6টা এখানেও প্লেস হয়ে যাবে, ঠিক তো? বুঝতে পারলে? 20টা হয়ে গেছে স্যার। হ্যাঁ এই তো হয়ে গেল, তাহলে 20টা হয়ে গেল। তাহলে আমাদের টোটাল এনার্জি তাহলে আমার লাগছে, টোটাল এনার্জি তাহলে আমার লাগছে 3/2 এইচ কাট ওমেগা, ওই লেভেলে তুমি প্লেস করলে দুটোকে। 5/2 এইচ কাট ওমেগা এই লেভেলে তুমি প্লেস করলে 6টাকে, আর 7/2 এইচ কাট ওমেগা এই লেভেলে প্লেস করলে অবশিষ্ট 12টাকে। সব কটাকে যোগ করে দাও, যোগ করলে আমি পাচ্ছি 3 এইচ কাট ওমেগা প্লাস 15 এইচ কাট ওমেগা প্লাস 42 এইচ কাট ওমেগা প্লাস 42 এইচ কাট ওমেগা, তা কত হলো? 60 এইচ কাট ওমেগা। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। সুতরাং একটু তুমি যদি স্লিপ করে যাও তোমার কিন্তু ভুল হয়ে যাবে। দেখো তোমার কিন্তু স্যার এখানে হাফ এইচ কার্ড ওমেগাটা হবে না? কে বলছিস বাবা তুই? স্যার হাফ এইচ কার্ড ওমেগাটাকে আসবে না? হাফ এইচ কাট ওমেগা তো কী করে আসবে বাবা? থ্রি ডিতে তো তোর তো মিনিমাম এনার্জি তো হচ্ছে গিয়ে তোর 3/2। কী রে? আচ্ছা সরি স্যার, সরি ঠিক বুঝতে পেরেছি। ওকে, চলো হয়ে গেল, খতম। আর কিছু আমি বলবো না, ব্যাস এই যা পড়িয়ে দিলাম
এর বাইরে কিছু কোশ্চেন্স আর এক্সপেক্ট করো না, যা বলে দিয়েছি সব কিছু এর মধ্যে বলা হয়ে গেল। এবার সেমভাবে আমরা তাহলে চলে আসছি আমাদের পোটেনশিয়াল বক্স প্রবলেমে। এরপর সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল বক্স প্রবলেম। পোটেনশিয়াল বক্স প্রবলেমেও তোমার 1D 2D 3D আছে। পোটেনশিয়াল বক্স প্রবলেমটা তোমরা মানে ছোটোবেলা থেকে অনেকবার করেছো, তার কারণটা হচ্ছে সেই 1Dতে তুমি জানো যে V ইকুয়াল টু আমাদের 0 হয়, বক্সটা তো আমাদের কেমন টাইপের দেখতে হয়। আমি প্রথমে 1D থেকে শুরু করছি। বক্সটা আমাদের হয় এরম টাইপের, বাট এখানে অনেক কিছু তোমাদের জানবার আছে, বোঝবার আছে। x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু এর মধ্যে আছে, এখানে পার্টিকেলটা একেবারে ফ্রি, আর এখানে হচ্ছে পার্টিকেলটা এসকেপ করতে পারবে না, এখানে পার্টিকেলটা এসকেপ করতে পারবে না, কারণ এতটাই উঁচু এবং এর এর মানে পোটেনশিয়ালটা এতটাই হাই যে পার্টিকেলটা বক্সের মধ্যে ফ্রি, বাট পার্টিকেলটা এর বাইরে এসকেপ করতে পারবে না। তাহলে পাতি আমরা এখানে লিখতে পারি যে ভি এক্স ইকুয়াল টু তোমার 0 ফর 0 লেস দ্যান এক্স লেস দ্যান এ ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। আদারওয়াইজ তো যেগুলো তোমরা জানো সেটাকে নিয়ে আমি ফালতু আর কচলাবো না, তুমি জানো, তুমি এরপরে সিম্পলি শ্রোডিঞ্জারস ইকুয়েশনে বসিয়ে দেবে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই বাই ডিএক্স টু প্লাস ভি তো তোমার 0। আমরা তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ওই বক্সের মধ্যেকার ওয়েভ ফাংশন এবং বক্সের মধ্যেকার এনার্জি নিয়ে। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু ই সাই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডি টু সাই বাই ডিএক্স টু প্লাস কে স্কোয়ার সাই সমান 0, যেখানে কেটাকে আমি লিখতে পারি রুট আন্ডার টু এমই ডিভাইডেড বাই এইচ কাট। এবং আফটার সার্টেন অ্যালজেব্রা আমরা যখন এটা করব যে সাইয়ের সলিউশনটা তাহলে আমার চলে আসছে এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স। হাউএভার আমি ক্লাসে এর আগে বহুবার বলেছি সাইন এবং কোসাইন এর মধ্যে যে কোনো একটা সলিউশন এক্সিস্ট করবে, আর একটা সলিউশন এক্সিস্ট করবে না, কারণ সাইন কস একসাথে থাকতে পারে না। এমন কোনো সলিউশন হবে না যেখানে সাইন কস একসাথে কোএক্সিস্ট করছে। বুঝতে পারলে? আবার কে রে বাবা, 10টা 15তে বলে দিলাম, তারপরেও তোমরা তোমরা কথাগুলোকে তোমরা যে শোনো না। আমি তো মেনশন করে দিয়েছিলাম যে যা করতে হবে 10টা 15 মতো করতে হবে, 10টা 15 পর আমি আর অ্যাকসেপ্ট করবো না, জয়েন করবে না। যখন তোমার দেখবে দেরি হয়ে গেছে জয়েন করবে না। আমি আজকে অ্যালাউ করছি, কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট তাদের কিন্তু অ্যালাউ করবো না। আজকে অ্যালাউ করছি কারণ আজকে ক্লাসটা পাবলিক ক্লাস বলে আমাদের ব্যাচে কিন্তু কিছু রেগুলেশন স্ট্রিক্টলি ফলো করতে হবে। উল্টোপাল্টা টাইমে ক্লাসে আসা যাবে না। 5 মিনিটের যে রেস্ট্রিকশনটা আমি দিয়েছিলাম, 8টায় ক্লাস শুরু হলে 8টা 5-এর মধ্যে তোমাকে জয়েন করে যেতে হবে, নইলে সেদিনকার জন্য তোমার ক্লাস শেষ। ক্লিয়ার? ঠিক আছে, আজকে ক্লাসটা পাবলিক বলে কিন্তু আমি অ্যালাউ করছি, অন্যদিন কিন্তু আমি অ্যালাউ করবো না। তাহলে এবার এই ওয়েভ ফাংশনটা তোমার এক্স ইকুয়াল টু 0-তে সাই ইকুয়াল টু 0, আর এক্স ইকুয়াল টু তোর এলেতে সাই ইকুয়াল টু 0, এবং এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে আমি জানি কোসাইনটা থাকবে না এবং কেটা আমার হয়ে যাবে এন পাই বাই এল। এটা তো জাস্ট আমরা এই বাউন্ডারি কন্ডিশনটা বসালেই বুঝতে পারছি যে কোসাইনটা এক্সিস্ট করবে না, শুধু সাইনটা করবে, এবং সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা কেটা পেয়ে যাচ্ছি এন পাই বাই এল। আর এখানে কে স্কোয়ার ইকুয়াল টু, এগুলো না করলেও চলতো, বাট একবার স্টিল বলে দিলাম আর কি, এন স্কোয়ার পাই স্কোয়ার বাই এল স্কোয়ার, এবং এখান থেকে কে স্কোয়ারের জায়গাতে ওই 2 বাই এইচ কাট বসানোর পরে আমার ইএনটা চলে আসবে এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাটের স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম এল স্কোয়ার। এটা তো আমি জানি 1Dর জন্য আমাদের যে এনার্জিটা এরম টাইপের হয়, এবং কোয়ান্টাম নাম্বারগুলো কখনো কিন্তু 0 থেকে শুরু হবে না। আগেরবার যেমন 0 থেকে শুরু হওয়ার স্কোপ ছিল, বিকজ 0তেও আমরা একটা এনার্জি পাচ্ছিলাম। এখানে কিন্তু কখনো 0 থেকে শুরু হবে না, এখানে মিনিমামটা হচ্ছে n ইকুয়াল টু 1। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে এবার এখানে এবং তার করেসপন্ডিং যে সাই এন এক্সটা হবে সেটাও আমাদের কাছে মুখস্থই আছে, রুট আন্ডার 2/a সাইন এন পাই এক্স বাই এ। ঠিক আছে, কিন্তু এবার আমি এখানে এই ওয়েভ ফাংশন সংক্রান্ত কয়েকটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, যে ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার, যে যখন তোমার কেসটা এরকম টাইপের হবে, ধরো বললাম এক্স ইকুয়াল টু -L/2 থেকে এক্স ইকুয়াল টু +L/2,
তার মানে অরিজিনটা কোথাও মাঝখানে আছে, অরিজিনটা কোথাও মাঝখানে আছে। এই ধরনের ওয়েলকে আমরা বলি সিমেট্রিক ওয়েল বা সিমেট্রিক্যাল বক্স। যখন তোমার অরিজিনটা একটা সাইডে থাকবে, ফর এক্সাম্পল এই কেসটাতে, এই কেসটা কিন্তু হচ্ছে তোমাদের অ্যান্টিসিমেট্রিক। অরিজিনটা মাঝখানে থাকলে সিমেট্রিক, অরিজিনটা এক পাশে থাকলে অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিকের জন্য তোমাদের থাকবে সাইন ওয়েভ ফাংশন, আর সিমেট্রিকের জন্য তোমার থাকবে কোসাইনের ওয়েভ ফাংশন। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ তোমার এখানে যে সাই এন এক্সটা আসবে, এবার স্যার তাহলে -L/2 থেকে +L/2 হওয়ার জন্য তোমাকে শুধু দেখতে হবে এই পোটেনশিয়াল ওয়েলটার উইডথ কত। এল হচ্ছে উইডথ, তাহলে এখানে তোমার √2/L-ই থাকবে, শুধু সাইনের বদলে কস হয়ে যাবে, কোসাইন অফ nπx/L হয়ে যাবে। শুধু তোমাকে এইটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছ? সিমেট্রিক্যাল বক্স হলে তোমার এ থাকবে। এবার যদি তোমার এটাকে -L/2 অ্যানালিসিস কি হবে? বলছি একই থাকবে। বলছি দাঁড়া বলতে দে। ধর -L থেকে +L এর মধ্যে আছে, তখন এই ডিস্টেন্সটা হয়ে যাবে 2L। তখন সব জায়গাতে 2 চলে আসবে, এখানেও আসবে 2, এখানেও আসবে 2। বুঝতে পারলে? বোঝা গেল এই পার্টটা? তাহলে সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক বললে ফটাকসে এই পলিসিতে তোমরা কিন্তু করে ফেলবে। ঠিক আছে, হয়ে গেল। এবার এনার্জির প্রসঙ্গে এবার চলে আসি। যদিও একটা কথা যেটা আমি, এটা অ্যাকচুয়ালি এটা সিমেট্রিক বানানটা ভুল হয়েছে। যদিও আমি একটা কথা আমি এখানে তোমাকে মিথ্যাই বললাম যে সিমেট্রিকের জন্য কোসাইন এবং সাইন দুটোই থাকবে, কিন্তু আমি এখানে কোসাইন বললাম তোমরা যাতে কনফিউজ না হয়ে যাও। বুঝতে পারলে আমি কি বললাম? সিমেট্রিকের জন্য কোসাইন বা সাইন দুটোই থাকবে। তুমি যদি শ্রডিঞ্জারস ইকুয়েশনটা সলভ করো, তুমি দেখতে পাবে যে কোসাইনও আছে সাইনও আছে, বাট আমরা সাইনটা ধরবো না, আমরা কোসাইনটাই ধরবো। তোমাদের ব্রেনের উপরে যাতে ফালতু চাপ না পড়ে যায়, ওই কারণের জন্য আমি এই মিথ্যা কথাটা বললাম যে সাইনটা থাকবে না, বাট সাইনটাও থাকবে, বাট সাইনটা আমরা ধরবো না। সিমেট্রিকের জন্য আমরা কস ধরবো। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এবার এনার্জি প্রসঙ্গে চলে আসি। এনার্জি প্রসঙ্গে যেমন তুমি যেমন সাইন কে এক্স ইকুয়াল টু পেয়েছিলে 0 বা সাইন কে এল পেয়েছিলে 0, তাহলে এখানে তোমার এনার্জি করার জন্য কস কেল হবে 0, হবে তো? কস কেল নয়, এই এক্সাম্পলটা বললে কিন্তু কস 2L হবে, তাই তো? হ্যাঁ কিনা বলো, হবে তো? হ্যাঁ। আর কস 2L সমান যদি 0 হয় তাহলে কী আসবে? কস অফ 2n + 1 × π/2। তাহলে বুঝতে পারলি স্বরূপ? হ্যাঁ স্যার। এখান থেকে আরামসে তোর বেরিয়ে আসবে 2n + 1 π/4L। এবার এখানে তুই কে স্কোয়ার মেরে দে, এখান থেকে তোর ইটা চলে আসবে। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল। তাহলে সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিকের মধ্যে কিন্তু গোলাবে না। ওয়েভ ফাংশনের মধ্যে এল থাকবে নাকি 2L থাকবে ডিপেন্ড করছে এই গ্যাপটার উপরে। এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে তো 2L। বুঝতে পারলি? এইবারে তাহলে আমরা চলে আসছি, তাহলে এই পার্টটা যখন তুমি বুঝে গেছো, আমরা আবার তাহলে পুরনো এক্সাম্পলটা নিয়ে কাজ করব। আমরা এই এক্সাম্পলটাকে নিয়ে কাজ করব। ধরো সাপোজ মাই ওয়েভ ফাংশন ইজ কি দেওয়া আছে? psi n x equal to √2/a sin of n pi x/a। তাহলে n equal to 1 হলে গ্রাউন্ড স্টেট, 2 হলে ফার্স্ট এক্সাইটেড, সেকেন্ড এক্সাইটেড, 3, 4, 5, 6, 7 চলবে। কিন্তু আমাদের কাছে এবার উদ্দেশ্যটা হচ্ছে যে প্লটটাকে পড়া। ফার্স্ট অফ অল প্লটটা করা, বিভিন্ন n equal to 1, 2, 3, 4 বসে প্লটটা করা। তাহলে আমরা এইখানে প্লটটা করব। এটা হচ্ছে n equal to 1, এটা n equal to 2, এটা n equal to 3, এমনি করে দেখাবো। n equal to 1 এর জন্য কেমন দেখতে হবে? n equal to 1 বসিয়ে দাও, তাহলে একটাই থাকবে। বুঝা গেল? এটা হচ্ছে তোর n equal to 2 এর জন্য বুঝতেই পারছিস কী হবে, এটা হবে। n equal to 3 এর জন্য কী হবে? 3 বার হবে, হবে তো? এসো না, হবে তো? তাহলে এইগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট ওয়েভ ফাংশনগুলো।
এবার যদি আমরা সাইনের হোল স্কোয়ার করি, সাইনের হোল স্কোয়ার আমাকে কী দেয়? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, হ্যাঁ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নয়, এগুলো একদম বলিস না, হ্যাঁ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নয়, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল বিটুইন এক্স টু এক্স প্লাস ডিএক্স। তাহলে সাই স্কোয়ারটাকে আমি যদি প্লট করি, আমি যদি এবার সাই স্কোয়ারটা প্লট করি, তাহলে এক্স্যাক্টলি আমাদের কার মতো হবে? আমাদের উপর দিকেই থাকবে। উপর দিকে থাকবে, মানে তোমাদের যেটা ওই ফুল ওয়েভ রেকটিফায়ার, তাই তো? তাই তো, হ্যাঁ স্যার। ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে এবং ইন্টেন্সিটিগুলো যদি প্রথমবারে ধরো n ইকুয়াল টু 1 এর ধ্যাবড়া মতন ছিল, এরকম বেড়ে যাবে, মানে স্কোয়ার করছো না, স্কোয়ার করলে ওর ইন্টেন্সিটি বেড়ে যাবে। বাট এখানে আমার জায়গাটা কম বলে আমি অতটা সাপ দেখাতে পাচ্ছি না, এরকম হয়ে গেল। তারপরের জন্য তোমার এইভাবে উঠে যাবে জিনিসটা। এই যে নিচের পার্টটা তুমি যেহেতু সাই স্কোয়ার করছো, তাহলে বুঝতেই পারবে যে নেগেটিভ পার্টটা আমার থাকবে না, ওটা ওপরে উঠে যাবে। সেমভাবে তোমার এখানেও তাই হবে, এরকমটা হবে। এটা হচ্ছে তোমার n ইকুয়াল টু 1। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার আমি বলবো, যে কোথায় তোমাকে ধরো জিজ্ঞেস করলো যে কোথায় প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইজ ম্যাক্সিমাম। n ইকুয়াল টু 1-এর জন্য এটা 0, এটা l, ঠিক মাঝখানে হয়ে গেল। তাহলে l/2-তে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইজ ম্যাক্সিমাম। এখানে এটা 0, এটা l, মাঝখানটা l/2, তাদের আবার মাঝখান l/4, তার আবার মাঝখান কত হবে? l/2 এবং l এর মাঝখানটা কত? জলদি বল। 3l/4। হ্যাঁ, তাহলে এই সমস্ত জায়গাগুলোতে আমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইজ ম্যাক্সিমাম। যখনই তোমাকে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল বলবে, কখনো অঙ্ক করতে যাবে না। অঙ্ক করেও করা যায়। ধরো n ইকুয়াল টু 1-এর জন্য বললো, তার ওয়েভ ফাংশনটাকে লিখলাম, সাই করলাম, দেন ওই সাইটাকে ডিএক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 করে ওখান থেকে পে করলাম। বুঝতেই পারছো অনেক ঝামেলা হয়ে যাবে। ছবিটাকে প্লট করবে, ওই সমস্ত জায়গাগুলোতে তোমার ম্যাক্সিমাম। এটা 0 হলে, এটা l হলে জাস্ট 3টে সেগমেন্টে ভাগ কর, এটা l/3, এটা 2l/3, তাহলে তোর এইটা হয়ে যাবে l/6, এইটা তোর হবে l/2, আর এটা তোর কত হবে? 12/3 নাকি, না সরি ভুল বললাম, 5l/6, তাই তো? তাহলে এরকম 3টে জায়গা থাকবে, l/6, l/2 এবং 5l/6। এই 3টে জায়গাতে তোমার হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইজ ম্যাক্সিমাম। বুঝতে পারলে তো? যখনই জিজ্ঞেস করবে তখনই কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। হয়ে গেল? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্রবলেম। নেক্সট টাইপ অফ যে প্রবলেমটা আসতে পারে তোমার আচ্ছা, বাই দ্য ওয়ে, 1Dর জন্য কিন্তু কোনো লেভেল কিন্তু ডিজেনারেট নয়। 1Dর জন্য সমস্ত লেভেল হচ্ছে নন ডিজেনারেট। n ইকুয়াল টু 1 বসাও, একটাই লেভেল, 2 বসালে একটাই লেভেল, 3 বসালে একটাই লেভেল। হাউএভার দ্যাটস নট দ্য কেস ফর দ্য 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনালটা আমরা করাতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি, করানোর ইচ্ছা খুব একটা নেই আমার, এটা খুব একটা কোশ্চেন দেয় না। 2 ডাইমেনশনাল আমাদের পোটেনশিয়াল বক্স, 2D পোটেনশিয়াল বক্সের জন্য আবার ঠিক আগের মতো তোমার দুখানা কোয়ান্টাম নাম্বার লাগবে, একটা হচ্ছে nx এবং একটা হচ্ছে ny। তা তোমার এখানে হয়ে যাবে e nx দিয়ে ny। তাহলে বুঝতেই পারছো তোমাদের এটা হয়ে যাবে পাই স্কোয়ার h কাটে স্কোয়ার বাই টোয়াইস m l স্কোয়ার ইন্টু কী হবে nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার। এটা চলে আসবে। আগেরবারে একটা ছিল বলে আমরা n স্কোয়ার লিখেছিলাম, এখানে দুটো আছে বলে nx স্কোয়ার বাই ny স্কোয়ার লিখতে হবে। কিন্তু যদি কেসটা এমন বলে, ধরো একটা স্পেশাল টাইপ অফ বক্স দিয়েছে, ধরো স্পেশাল টাইপ অফ একটা 2D বক্স দিয়েছে, যে বক্সের তোমার এক্সের পার্টটা হচ্ছে লেটসে বললাম 0 to l/2, আর ওয়াইয়ের পার্টটা হচ্ছে তোমার ধরো দেওয়া আছে 0 to l। তো স্যার তখন তাহলে কিভাবে করব? তখন এই যে l স্কোয়ারটা এর জন্য হবে l/2, এর জন্য হবে l। বুঝতে পেরেছো তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোমার হয়ে যাবে পাই স্কোয়ার h কাটে স্কোয়ার বাই টোয়াইস m, এখানে তোমার চলে আসবে nx স্কোয়ার বাই এখানে চলে আসবে l/2 তার হোল স্কোয়ার, আর এখানে আসবে ny স্কোয়ার, এখানে চলে আসবে l স্কোয়ার। এবার তুমি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখবে। হাউএভার এটা তোমাকে জাস্ট বলার জন্য বললাম, আমরা এইটাকে নিয়ে আমরা ডিল করব। এবার এখানে বলো যে ডিজেনারেসি কত,
কখনো কোনো কোয়ান্টাম নাম্বারকে জিরো দেওয়া যাবে না, কারণ যখনই তুমি জিরো দেবে তার মানে তোমার কিন্তু আর 2D বক্স থাকছে না, 1D হয়ে যাচ্ছে। কোনো কোয়ান্টাম নাম্বারকে জিরো দেওয়া যাবে না, দুটো কোয়ান্টাম নাম্বারকে মিনিমাম তোমাকে 1 দিতেই হবে। কারণ যে মুহূর্তে একটা কোয়ান্টাম নাম্বারকে তুমি জিরো বলছো তার মানে একটা ডাইমেনশন বন্ধ হয়ে গেল, ঠিক তো? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে 2D বক্সের জন্য nx ইকুয়াল টু ny, তাহলে nx ইকুয়াল টু ny ইকুয়াল টু 1, এইটা করেসপন্ড করছে তোমার গ্রাউন্ড স্টেটকে। এনার্জিটা তোমরা নিজেরা বের করে নেবে। এইখানে তোমার nx ইকুয়াল টু 2, ny ইকুয়াল টু 1, এই কেসটা হতে পারে, অর nx ইকুয়াল টু 1, ny ইকুয়াল টু 2, এইটা করেসপন্ড করছে তোমার ফার্স্ট এক্সাইটেডকে। তারপরটার জন্য আবার কী হবে, 2 তারপরটার জন্য কী হবে, nx ইকুয়াল টু, বলো, nx ইকুয়াল টু 2 এবং ny ইকুয়াল টু 2 স্যার 3-1 হবে। না, স্যার 3-1 হলে এনার্জি লেভেল 10 হবে, আর 2-2 হলে 2 হলে 8, তো 8, তো 8-এর সমস্যা কি, 3 নম্বর লেভেলটা বল 3-1 হবে। ও ঠিক করে দেখ। তাহলে এটা হচ্ছে তোর সেকেন্ড এক্সাইটেড, এটা সেকেন্ড এক্সাইটেড। থার্ডের জন্য কী হবে, nx ইকুয়াল টু 3, ny ইকুয়াল টু 1। আরে বাবা, nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 10 হচ্ছে না, আগেটা হচ্ছে 8, অর nx ইকুয়াল টু 1, ny ইকুয়াল টু 3, এইটা আমাদের হবে থার্ড এক্সাইটেড। তাহলে কি বুঝতে পারছিস, অল্টারনেটগুলো কি হচ্ছে, ডিজেনারেট। ডিজেনারেটস। অল্টারনেটগুলো হচ্ছে তোর ডিজেনারেট, তাই না? এইভাবে চলবে। হাউএভার এটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে ইম্পর্টেন্টটা হচ্ছে 3D বক্সটা। 3D বক্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এর কিন্তু ডিজেনারেসি প্রায় কিন্তু জিজ্ঞেস করে, এর ডিজেনারেসি কিন্তু প্রায় জিজ্ঞেস করে। তাহলে এর জন্য আমাদের যেটা 3টে কোয়ান্টাম নাম্বার লাগবে, ই, nx, ny এবং nz, সেটা আমাদের হবে পাই স্কোয়ার h কাটে স্কোয়ার বাই টোয়াইস এম এল স্কোয়ার। আমি ধরে নিচ্ছি যে সব কটা সাইডেরই তোমার এগুলো সেম, বাট কোশ্চেন ডিফিকাল্ট হলে নাও দিতে পারে, একদিকে একরকম অন্যদিকে আরেকরকম কিন্তু দিয়ে দিতে পারে, সুতরাং একটু কিন্তু টেক কেয়ার করবে। nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার। তাহলে ধরো আমাকে জিজ্ঞেস করা হলো যে ফিফথ এক্সাইটেড স্টেটের ডিজেনারেসি কত। ফিফথ এক্সাইটেড, তাহলে আমাকে ধরো জিজ্ঞেস করা হলো যে হোয়াট ইজ দ্য ডিজেনারেসি অফ দ্য ফিফথ এক্সাইটেড স্টেট। খুব কোশ্চেনটা দিয়েছে অনেকবার, হোয়াট ইজ দ্য ডিজেনারেসি অফ ফিফথ এক্সাইটেড স্টেট। বলো, গ্রাউন্ডের জন্য 3টে ভ্যালু কত, 1 1 1, তাই তো? তাহলে দেখো, তাহলে আমি এখানে পরিষ্কার বুঝতে পারছি ইটা হচ্ছে প্রপোর্শনাল টু nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার। এবার তুমি মনে মনে সব কটা ছবিকে এবার ড্র করো। এটা গ্রাউন্ড স্টেট, এর হচ্ছে 1 প্লাস, মানে এটা হচ্ছে 3, তারপরটা বলো 2 1 1, 3 ফোল্ড, তাই তো? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস কী হবে, 6, ঠিক তো? 6 হবে তো? তারপরটা বলো, 6-এর পরে কী হবে, 2 1 1 হয়ে গেল, তারপরে কী হবে, 2 2 1, তাই তো? 9 হয়ে গেল। তারপরটা বলো, 3 1 1 3 1 1, 3 1 1টা হচ্ছে তোর গিয়ে 11, রাইট? 3 1 1, আমি কত নম্বর স্টেটে এলাম? আচ্ছা, ফিফথ এক্সাইটেড স্টেট নয়, র্যাদার বলো ফিফথ স্টেট, ফিফথ এনার্জি স্টেট, এক্সাইটেড নয়, ফিফথ, না ঠিকই বলেছিলাম, ফিফথ এক্সাইটেড স্টেট, ঠিক আছে। ফিফথ এক্সাইটেড স্টেট মানে কোনটা, 6 নম্বর স্টেটটা আমি অলরেডি 4টে করে ফেলেছি, ঠিক তো? তারপর 2 2 2 12, তারপরটা হচ্ছে 1 2 3, কত হবে, 14, তাই তো? কোয়ান্টাম নাম্বারগুলো দেখো, এটা 1 1 1,
এটা হচ্ছে 112 112 বলতে যে কোনো কম্বিনেশনে 112 112 211 121 যা খুশি। এইখানে তোমার হবে 122, সে যে কোনো কম্বিনেশনে 122 221 221, এটা এখানে হচ্ছে 311 311 131 সব কিছু। এটা হচ্ছে তোমার 222, আর লাস্টেরটা হচ্ছে আমার 123। তিনটে নাম্বারই আলাদা, ছটা, তাই তো? তাহলে এর করেসপন্ডিং ডিজেনারেসি আমার হবে তিনটে নাম্বারই আলাদা আছে, তাহলে কী হবে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের হবে 6। সো দিস ইজ দ্য ডিজেনারেসি অফ দ্য ফিফথ এক্সাইটেড স্টেট। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে, আইআইটি জ্যামে এসছে, সেটে এসছে, অনেক জায়গাতে মাল্টিপল টাইমস এসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিজেনারেসিকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো, এবং ওই যে ফার্মিওনের প্রবলেমগুলোকে এখানেও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা ফার্মিওনও বলতে পারে, বোজনও বলতে পারে। ধরো বললো যে আমি একটা বক্সকে, ধরো একটা আমি 1D বক্সকে ফার্মিওন দিয়ে ফিল আপ করেছি, আবার বোজন দিয়ে ফিল আপ করেছি, তাহলে ফার্মিওনের জন্য এনার্জি স্টেট এবং বোজনের জন্য এনার্জি স্টেটের মধ্যে কত পার্থক্য। ধরো আমাকে বলা হলো একটা ছোট্ট প্রবলেম তোমাকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে ধরো আমি চারটে পার্টিকেলকে ফিল আপ করবো, চারটে পার্টিকেলকে আমি ফিল আপ করবো 1 ডিমেনশনাল বক্সের মধ্যে, এবং সেই পার্টিকেলসগুলো হচ্ছে এক রকমের পার্টিকেল হচ্ছে তোমার বোজন, এবং দু রকমের পার্টিকেল হচ্ছে তোমার ফার্মিওন। তাহলে বোজন দিয়ে ফিল আপ করার সময়তে তুমি ধরো গ্রাউন্ড স্টেট এনার্জি পেলে ইবি, আর ফার্মিওন দিয়ে ফিল আপ করার সময়তে তুমি গ্রাউন্ড স্টেট এনার্জি পেলে ইএফ। তাহলে এর ডিফারেন্সটা আমাকে জানতে চেয়েছে। তাহলে বোজনের জন্য একটা লেভেলে কতগুলো পার্টিকেল আছে ওটা রেস্ট্রিক্টেড নয়, তাই তো? তো চারটে বোজনকে তুমি বসিয়ে দিলে n = 1-এ, তাহলে এই লেভেলটার এনার্জি কত? পাই স্কোয়ার এইচ কাটে স্কোয়ার বাই টুয়াইস ml স্কোয়ার ইন্টু 4 হয়ে গেল। এটা হচ্ছে ফর দ্য বোজন। হাউএভার ফার্মিওনের জন্য একটা লেভেলে কতগুলো পার্টিকেল বসবে ওটা রেস্ট্রিক্টেড, তাহলে এখানে বসলো দুটো, এখানে বসলো দুটো, চারটে হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 2 মাল্টিপ্লাইড বাই পাই স্কোয়ার এইচ কাটে স্কোয়ার বাই টুয়াইস ml স্কোয়ার, এখানে হয়ে গেল 2 মাল্টিপ্লাইড বাই কত হবে বলো? 4 হবে n স্কয়ার। এবার দুখানাকে যোগ করে দেবে, দুখানাকে যোগ করার পর এখান থেকে ডিফারেন্স করে দেবে, অঙ্ক শেষ। সরি, এখান থেকে এটাকে ডিফারেন্স করে দেবে, তাহলে কাজ করো উল্টে দাও, ইএফ মাইনাস ইবি বলো, কারণ ইএফটা বড়, তাহলে ইএফ মাইনাস ইবি করে দাও, জাস্ট মাইনাস করে দাও, গল্প শেষ। তাহলে আমাকে বলো যে কোনো প্রবলেম তাহলে হবে তো? আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে, এবার এই সমস্ত এগুলোতে তোমাকে এটাও জানতে হবে যে কিছু অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু। ফর এক্সাম্পল ধরো আমাকে বলা হলো এক্সের এক্সপেকটেশন ভ্যালু, তাহলে আমরা কীভাবে করব? সাই স্টার করব এক্স সাই ডিএক্স। আমি সাইটাকে ওই অ্যাসিমেট্রিকের জন্যই ধরছি √2/a। তাহলে ধরো সাই তোমাকে দেওয়া আছে √2/a সাইন অফ n পাই। হ্যাঁ, বাই দ্য ওয়ে, যদি ওয়েভ ফাংশনটা নর্মালাইজ না করা থাকে অবশ্যই কিন্তু নর্মালাইজ করে নিতে হবে, মানে সাই = a সাইন n পাই, এরম টাইপের ওয়েভ ফাংশন নিয়ে কিন্তু কাজ করা চলবে না, ঠিক আছে? তাহলে যদি তোমার সাইটা হয় √2/a সাইন অফ n পাই x/l, এটা চোখ কান বুঝে তোমার কি হবে দেখো, জাস্ট তুমি এখানে বসিয়ে দেবে 0 থেকে এর মধ্যে বসিয়ে দেবে, সাইজটা সাই করে দেখো চলে আসছে 2/a √x সাইন স্কোয়ার n পাই x/l ইন্টু ডিএক্স। সাইন স্কোয়ারটা তোমরা ভাঙবে, এবং এটা করার পর আলটিমেটলি কী আসবে বলো? এটা করার পর আলটিমেটলি কী আসবে? স্যার 0 আসবে পাক্কা? কেমন 0 আসে একবার আমিও দেখি তো। অর্ডার হ্যাঁ, ইভেন্ট 2/a, ইভেন ফাংশন আছে। হ্যাঁ দেখো, তাহলে এখানে চলে আসছে 1/a, ভেতরে চলে আসছে দেখো x 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে কত? 1 মাইনাস কোসাইন 2 n পাই x/l dx। তাহলে প্রথমটার জন্য তোর এটা 0 আসবে নাকি কি আসবে? a/2? না স্যার এ আসবে, হ্যাঁ এবার a/2 আসবে। ঠিক করে দেখ বাবা, এই ভুলগুলো করে এলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। a/2 আসবে, a/2 আসবে।
পি এরটা বরঞ্চ তোর করলে 0 আসবে। পি এরটাকে তুই যেটা করবি সাই স্টার, পিটাকে অপারেটর ফর্মে লিখবি, পিটা আমাদের হচ্ছে এইচ কাট বাই আই ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স। এখানে সাই স্টার মনে রাখতে হবে, সাই স্টারটা তখনই চেঞ্জ হবে যখন কিনা সাইয়ের মধ্যে কোনো কমপ্লেক্স পার্ট থাকবে, আদারওয়াইজ সাই স্টার বা সাই একই ব্যাপার। এখানে দেখতে পাচ্ছ কোনো কমপ্লেক্স পার্ট নেই, কমপ্লেক্স পার্ট না থাকলে সাই এবং সাই স্টারটা একই রকম বিহেভ করবে। এবং এখানে কিন্তু মনে রাখতে হবে যে এখানে কিন্তু ডেল ডেল এক্সটা প্রথমে কিন্তু সাইয়ের উপরে অপারেট করবে। তাহলে একটা কমন সেন্স যদি আমি অ্যাপ্লাই করি যে এখানে সাইন আছে, এখানে কস আছে, চোখ কান বুঝে তোমার 0 হয়ে যাবে। এটা আমাকে আমাকে করারও প্রয়োজন নেই, কারণ এখানে সাইন ওয়েভ ফাংশন ডেল সাই বাই ডেল এক্স করলে সাইনটা কস হয়ে যাবে, সাইন কস থাকলে 0 হবে। বুঝতে পারলি কী বললাম? ক্লিয়ার? তাহলে এই সমস্ত ইন্টিগ্রেশনগুলো তোমার কিন্তু করা জানতে হবে, তাড়াহুড়ো করবে না। ওখানে যদি তোমাদের ওএমআরে পরীক্ষা হয় তো বুঝতেই পারছো আর কিন্তু ইয়ে করার স্কোপ কিন্তু থাকবে না। সুতরাং ও যে বললো 0 দুম করে 0তে বসিয়ে দিয়ে এলে, তুমি 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 শিওর হলেও তুমি একবার করে দেখবে। তুমি শিওর হলেও, যেমন এখানে ওর কিছু ভুল নেই, কিন্তু অ্যাপারেন্টলি তো কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা অড ইন্টিগ্রাল 0 হবে, বাট এখানে কিন্তু ভাঙতে হবে আগে। বুঝতে পেরেছো? অড ফাংশন এবং ইভেন ফাংশনের জন্য আমার 0 হয় একটা কমপ্লিট পিরিয়ডের মধ্যে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, বেশ কথা। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের কোয়ান্টামের এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, আজকে আমরা কোয়ান্টাম থেকে থ্রি ডি বক্সের ওই ডিগ্রি অফ ডিজেনারেসিটার কোনো জেনারেল ফর্মুলা নেই? বললাম তো n+1 ইন্টু n+2/2, n+1 বললাম তো তোমাকে নোট করে রাখতে। লাল কালারের এবার শুনছিস মাঝে মধ্যে লস্ট হয়ে যাস কেন? মাঝে মধ্যে এত লস্ট হয়ে যাস কেন? বললাম যে এখনই একটু আগে কি বললাম, এটা কি বললাম? এটা হাফ ইন্টু n+1 ইন্টু n+2/2, 0-র জন্য বসাও, n ইকুয়াল টু 0-র জন্য বসাও। আচ্ছা, তুই এর জন্য বলছিস? পোটেনশিয়াল বক্সের ও না 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 না, পোটেনশিয়াল বক্সের জন্য কিছু নেই। আচ্ছা, আমি ভাবছিলাম যে তুই সিম্পল হারমোনিকের জন্য বলছিস। না না, এটা এখানে অ্যাসেস কোনো ফর্মুলা নেই। ওকে, চলে এসে এবার আমরা একটু আজকে একটু ফানি ওয়েতে করব। আমাদের কোয়ান্টাম পার্টটা আমরা মোটামুটি পড়লাম। পোটেনশিয়াল ওয়েল এবং পোটেনশিয়াল ব্যারিয়ার আজকে আলোচনা সম্ভব নয়, কারণ এটা বিশাল বড়। বরঞ্চ আমি কমিউটেশন রিলেশনটা নিয়ে কিছু বলতে চাইছি। চলে এসে এবার আমাদের নেক্সট টপিকটা হচ্ছে কমিউটেশন রিলেশন। চলে এসে এবার আমাদের কমিউটেশন রিলেশন, তারপর আমরা কোয়ান্টাম থেকে একবারে বেরিয়ে আসবো। কমিউটেশন রিলেশন আমরা কোয়ান্টাম মেকানিক্সের বেসিক জায়গাতে আমরা যখন পড়েছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো অবজারভেবলকে, সেটা এনার্জি হতে পারে, মোমেন্টাম হতে পারে, লিনিয়ার মোমেন্টাম হতে পারে, পজিশন হতে পারে, সব কটা হচ্ছে একটা করে অপারেটর। সো অল দিজ observables are represented by operators in the quantum mechanics. তাহলে প্রথম কথাটা হচ্ছে every observables in the quantum mechanics, every observables in quantum mechanics are operator, শুধু অপারেটর নয়, these are the Hermitian operator, তাই তো আর অপারেটর প্রত্যেকটা। তাহলে এই অপারেটরগুলোকে আমি ধরো বলতে পারি এ অপারেটর, এটা হচ্ছে একটা অপারেটর। সো এটা হচ্ছে একটা অপারেটর, বুঝতে পারলে? এরকম ধরো আরেকটা অপারেটর আছে, বি হচ্ছে আরেকটা অপারেটর। এবার অপারেটরগুলো মানে ক্লাসিক্যাল মেকানিক্সে তুমি ভাবতে পারো অবজারভেবল, অর্থাৎ এনার্জি, মোমেন্টাম, এক্স মানে পজিশন, যা খুশি হতে পারে। সো দিজ আর অল দ্য অপারেটরস ইন দ্য কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, বোঝা গেল? এবার প্রশ্নটা হচ্ছে যে দুটো অপারেটরের মধ্যেকার কমিউটেশন রিলেশন বলতে এরা কমিউট করবে কি করবে না। কমিউট করা মানেটা হলো এটা, কমিউট করা মানে কি দুটোকে আমি সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো কি না। সো কমিউটেশন মানে হলো বা টু অপারেটার্স কমিউট, মানে এখানে লেখো যে টু অপারেটার্স কমিউট মানে কি, টু অপারেটার্স কমিউট, এটার মানেটা হলো মিনস
means they have simultaneous set of eigenfunction, স্যার এটা কি বললেন কিছুই বুঝতে পারলাম না। আইগেন ফাংশন মানে বুঝো তো, সাই তো, হ্যাঁ কি না? তো এটা মানেটা হলো ধরো এস আই সমান যদি হয় এস আই, দেখো তার মানে সাইয়ের করেসপন্ডিং অপারেটর হচ্ছে বি এ, সাইয়ের করেসপন্ডিং অপারেটর বিও হবে যদি তারা কমিউট করে। বুঝা গেল? এই এটা ল্যামডা কেন বললাম, এটা সাই হবে, সরি, বুঝতে পারলে? অর্থাৎ সাই এ এবং বি দুজনকারই কমন আইগেন ফাংশন, ঠিক আছে? হ্যাঁ স্যার। অবশ্যই তোমার অপারেটর আলাদা হলে আইগেন ভ্যালু আলাদা হবে, দ্যাটস ওকে। অপারেটরটা আলাদা হলে আইগেন ভ্যালুটা কিন্তু আলাদা হবে, কিন্তু সাই যদি এ কে দিয়ে স্যাটিসফাই হয় তাহলে বি কে দিয়েও স্যাটিসফাই হবে। সো সাই ইজ এ কমন আইগেন ফাংশন অফ এ অ্যান্ড বি যদি তারা আইগেন ফাংশন অফ এ অ্যান্ড বি প্রোভাইডেড দে কমিউট, যদি তারা কমিউট করে তবেই কিন্তু আমাদের সাইমালটেনিয়াস সেট অফ আইগেন ফাংশন, সাইটা এ কে দিয়েও স্যাটিসফাই হবে, সাইটা বি কে দিয়েও স্যাটিসফাই হবে। এবং এক্ষেত্রে চোখ কান বুঝে বলা যেতে পারে যে এ অপারেটর এবং বি অপারেটর থার্ড ব্র্যাকেটটাকে আমরা বলি সো দিস ইজ কল্ড দ্য কমিউটেটর between A and B. So this should be 0. This should be equal to হবে 0, মানে তারা কমিউট করে। এবং এটাকে আমরা কীভাবে লিখব? এটাকে লিখবো হচ্ছে এ বি মাইনাস বি এ। বোঝা গেল কী বললাম, হ্যাঁ কি না? তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আর যদি নন কম্পিটিশন হয় তাহলে এ কমা বিটা কখনো 0 হবে না। এটা নট ইকুয়াল টু 0 যদি হয়, it implies হবে, it implies A and B does not have simultaneous eigenfunction, থাকবে না। মানে সাই যদি এ কে দিয়ে স্যাটিসফাই করে সাই বি কে দিয়ে স্যাটিসফাই করবে না, বুঝতে পারলে? এই বুঝছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ফর এক্সাম্পল এক্স কমা পি ইটস এ ভেরি ফেমাস এক্সাম্পল। এক্স কমা পি এটা আমাদের হবে আইএইচ কাট, মানে নট ইকুয়াল টু 0। তার মানে এক্স এবং পি এর সাইমালটেনিয়াস সেট অফ আইগেন ফাংশন থাকতে পারে না। বোঝা গেল? তা এইটা হচ্ছে আমাদের কমিউটেশন। এবার এই কমিউটেশনের কিছু প্রপার্টি আমাকে জানতে হবে, ঠিক আছে? এই কিছু আছে, কিছু বিজ্ঞরা সব লেফট হয়ে গেছে তো? হ্যাঁ, এই তো আমি চাই বিজ্ঞরা সব লেফট হয়ে গেছে, ঠিক আছে? বিজ্ঞরা দয়া করে বলছি, বিজ্ঞরা এই ক্লাসে এসো না, এই ক্লাস তোমাদের জন্য নয়। আচ্ছা, বিজ্ঞদের জন্য এই ক্লাসটা নয়, যারা সত্যি করে জানতে চাও তারা এসো, বিজ্ঞদের জন্য এই ক্লাস নয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে এসো আমাদের এর রুলগুলো। রুল ফর কমিউটেশন, কিছু কমিউটেশন কিছু বেসিক রুলস আছে, রুলস ফর কমিউটেশন। ফর এক্সাম্পল, 1 নম্বরে দুটো সেম অবজারভেবলের মধ্যে বা দুটো সেম অপারেটরের মধ্যে কখনো কিছু কমিউটেশন থাকতে পারে না। 2 নম্বর রুলটা হচ্ছে যে এর সাথে বি এর কমিউটেশনটা সবসময়তেই তোমার বি এর সাথে এ এর কমিউটেশনে মাইনাস হবে, এটা হতেই হবে, ঠিক আছে? কমিউটেশন রিলেশনসগুলো আমাদের হবে অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ এর সাথে বি প্লাস সি থাকলে একটা আমাদের হবে এর সাথে বি এর কমিউটেশন, আর একটা আমাদের হবে এর সাথে সি এর কমিউটেশন। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। 4 নম্বরটা হচ্ছে যে এর সাথে যদি বিসির মাল্টিপ্লিকেশন থাকে তাহলে এটা আমাদের এইভাবে হবে, খুব সিম্পল মনে রাখাটা, এর সাথে বি, সি বাইরে,
এর সাথে বি, সি বাইরে। এবার ঠিক উল্টো অর্ডারে বি বাইরে, প্রথমে বি বাইরে, তারপরে এর সাথে সি। এই অর্ডারটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং যদি তিনটে অপারেটর যদি এইভাবে থাকে, লেটসে বললাম এর কমিউটেশন, তার সাথে তোমার বি কমা সি এর কমিউটেশন, তারপরে তোমার থাকবে বি অপারেটর, তার কমিউটেশন উইথ দ্য সি কমা এর কমিউটেশন, তারপরে সি অপারেটর এ কমা বি এর কমিউটেশন। অর্থাৎ বুঝতে পারছো একটা সাইক্লিক পারমুটেশনে আছে এ, বি এবং সি। এ থেকে শুরু করলাম বি সি, বি থেকে শুরু করলাম সি এ, সি থেকে শুরু করলাম এ বি। এই তিনটে যোগফলটা আমাদের হবে 0। দিস ইজ কল্ড দ্য ভেরি ফেমাস জ্যাকোবিজ আইডেন্টিটি। দিস ইজ কল্ড দ্য জ্যাকোবিজ আইডেন্টিটি। এটা আমরা ক্লাসিক্যালেও আমাদের পড়তে হয়েছিল, ক্লাসিক্যালেও কিন্তু আমরা সেম ব্যাপারটা কিন্তু আমরা পেয়েছিলাম, বুঝতে পারলে? দিস ইজ কল্ড দ্য জ্যাকোবিজ আইডেন্টিটি, বুঝতে পারলে? এবার তোমাকে ভেরি সিম্পল কিছু জিনিসপত্র আমি তোমাকে দেখাবো। ফর এক্সাম্পল ধরো আমাকে মানে বলা হলো এক্সের সাথে পি স্কোয়ার, ধরো এটা বলা হলো, তুমি এটা কীভাবে করবে? এটা তুমি করবে এক্স কমা পি স্কোয়ারকে লিখবে পিপি। এবার তোমার ওই অ্যাসোসিয়েটিভিটিটা ফলো করবে, এক্স কমা পি, তার সাথে পি, আবার পি এর সাথে এক্স কমা পি। এক্স কমা পিটা হচ্ছে আইএইচ কাট, তার কথা হবে 2IH কাট পি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। তাহলে এক্স কমা ইন জেনারেল এক্স কমা পি টু দি পাওয়ার এন যদি করি, পি স্কোয়ারের সাথে কম্প্যারিজন করো, এনটা সামনে নেমে আসবে, এখানে থাকবে আইএইচ কাট পি টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এটা হচ্ছে ইন জেনারেল এক্সের সাথে পি টু দি পাওয়ার এন এর যে কমিউটেশনটা হয়ে গেল। এবার যদি আমরা আরেকটা যদি আমরা করি, ধরো ঠিক উল্টোটা যদি আমি করতাম, ধরো বলা হলো যে এক্স স্কোয়ারের সাথে আমি ধরো পি এর করবো, তাহলে এখানে তোমার তাই হবে, এখানে এক্স সামনে বেরিয়ে আসবে, এক্স কমা পি থাকবে, প্লাস তার সঙ্গে আবার থাকবে এক্স কমা পি ইন্টু এক্স। এক্স কমা পিটা হচ্ছে আইএইচ কাট, তাহলে এটা আসবে 2IH কাট এক্স। ওকে, তাহলে তো এটা করলে চলে, তাহলে ইন জেনারেল এক্স টু দি পাওয়ার এন কমা পি থাকলে তোমার এটা NIH কাট এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আর একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। তোমাকে বলা হলো যে হচ্ছে হ্যামিল্টনিয়ানের সাথে পি এর হচ্ছে মানে কমিউটেটর, তার সাথে আবার এক্সের কমিউটেটর, ধরো এইটা করতে বলা হলো। কীভাবে করবে? তোমরা হ্যামিল্টনিয়ানটাকে লিখবে পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হচ্ছে তোমার ভি অফ এক্স, ঠিক আছে, ভি অফ এক্স। হ্যাঁ, এবার দেখো মামলাটা তাহলে কি দাঁড়াচ্ছে, একটু কঠিন হয়ে গেল ব্যাপারটা, কারণ এখানে দেখো তোমাদের প্রথমে আসছে পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস সাম ভি অফ এক্স কমা দিয়ে পি, তার সাথে আবার আমি কমিউটেশন করব কমা এক্সের। তার মধ্যে দেখো পি এর সাথে পি এর কোনো কমিউটেশন থাকতে পারে না, রাইট? ঠিক বলেছি তো? হ্যাঁ, পি এর সাথে এর কোনো কমিউটেশন থাকতে পারে না। আচ্ছা, আর একটা সূত্র আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো তোমাকে যদি কোনোদিনও কেউ জিজ্ঞেস করে যে স্যার ধরুন আমাকে স্যার এরমটা পি দেওয়া আছে, ধরুন এক্সের সাথে পি তো আমরা করলাম, কিন্তু স্যার পি বলেনি, আমাকে ফাংশন অফ পি বলেছে, তাহলে স্যার কী হবে? এক্সের সাথে ফাংশন অফ পি, তাহলে এটা মনে রাখতে হবে, এক্সের সাথে ফাংশন অফ পি মানেটা হচ্ছে এক্সের সাথে পি হবে নর্মালি, অ্যান্ড ব্র্যাকেটের বাইরে হবে এফ প্রাইম পি। ঠিক আছে, তার কথা হবে আইএইচ কাট এফ প্রাইম পি। মনে রাখতে পারবি তো নাকি? সিম্পলি এক্সের সাথে এফ পি মানে ফাংশন অফ পি। তাহলে বলো তো, আমি যদি বলি এক্স কমা দিয়ে সাইন পি, কী হবে? আইএইচ কাট কস পি।
হ্যাঁ স্যার আই স্কয়ার কস পি, হ্যাঁ এক্স্যাক্টলি, বুঝতে পারলি তাহলে? আই স্কয়ার কস পি, তাহলে এখানেও তো দেখ ওইটাই আমাকে অ্যাপ্লাই করতে হবে। পি এর সাথে পি তো তোমার জিরো হয়ে যাবে, তাহলে এটা মানেই হচ্ছে তোমার গিয়ে ভি অফ এক্সের সাথে তোমার পি এর কমিউটেশনটা এবং কমা দিয়ে এক্স, ধরো তোমাকে ভি অফ এক্স তোমাকে বলে দেওয়া আছে হাফ কে এক্স স্কোয়ার, ধরো তোমাকে বলে দেওয়া আছে ভি অফ এক্সটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, ভি এক্স ফর্মে তোমাকে দেবে না, একটা কিছু তোমাকে বলে দেবে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার কমা দিয়ে পি, তার সাথে আবার এক্স। মনে রাখতে হবে কমিউটেশনের বাইরে কিন্তু যা যা কনস্ট্যান্ট টার্ম চলে যাবে, তাহলে হাফ কেটা কনস্ট্যান্ট বলে কমিউটেশনের বাইরে চলে যাবে, আর এক্স স্কোয়ার কমা পিটা আমরা এখনই করলাম, কি আসবে বলো? 2 IH কাট এক্স টু দি পাওয়ার n-1। হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে এখানে এখানে থাকবে তোর এক্স কমা দিয়ে এক্স, তাহলে আলটিমেটলি অ্যান্সার চলে আসবে তো 0। এটা তো কোয়াইট অবভিয়াস, তার কারণটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে পি করলে তো তোর মানে কী আসবে, একটা এ চলে আসছে এবং সেটা এক্সের সাথে এক্স কী হবে, 0 হয়ে যাবে, তাই না? সো এইভাবে কিন্তু আমরা কমিউটেশনগুলোকে আমরা পারফর্ম করতে পারি। এবার আরও প্রচুর জটিল আছে কমিউটেশন, স্পেশালি তোমাদের যদি অ্যাঙ্গুলার মোমেন্টামে তুমি যদি একবার যদি ঢুকে যাও, তোমার সর্বনাশ হয়ে যাবে, বিশাল কঠিন কঠিন সমস্ত এগুলোকে আছে, বাট তোমাদেরকে এত কঠিন দেবে না। তাহলে বুঝতে পারলে তো? তাহলে কমিউটেশনের মেন গল্পটা হচ্ছে যে দুটো অপারেটর কমিউট করলে তাদের সাইমালটেনিয়াস সেট অফ আইগেন ফাংশন থাকবে এবং তারা সাইমালটেনিয়াসলি মেজারেবল হবে। এক্স এবং পি এর মধ্যে আনসার্টেনটি আছে কেন? বিকজ তারা নন কমিউটেটিভ, রাইট? বিকজ তারা নন কমিউটেটিভ। যদি এক্স এবং পি যদি কমিউট করতো তাহলে এক্স এবং পিকেও আমরা সাইমালটেনিয়াসলি মাপতে পারতাম। তাহলে এই যে আমরা হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপালটা বলি, দ্যাট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য অপারেটার্স আর কমিউটেবল অর নন কমিউটেবল। ইয়েস অর নো? বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে এই হচ্ছে তাহলে আমাদের এন্টায়ার যে স্টোরিটা। সো দিস ইজ দ্য পার্ট অফ দ্য এটা একটা বরঞ্চ অ্যাঙ্গুলার মোমেন্টামেরও বরঞ্চ আমি তোমাকে মানে করাই, হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর বরঞ্চ একটা আমরা করাই। ফর এক্সাম্পল ধরো আমাকে বলা হলো যে আচ্ছা তুমি আমাকে বলো যে লেটসে এল জেডের সাথে পি ওয়াই এর কমিউটেশন কী হবে। তাহলে এটা করার জন্য তোমাকে ফার্স্টে জানতে হবে যে এল জেড এর, এল মানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, সো এল ইজ নাথিং বাট আর ক্রস পি। তাহলে আমরা এটাকে এই ফর্মে লিখব, আই জে কে এক্স ওয়াই জেড অ্যান্ড পি এক্স পি ওয়াই পি জেড, এবং সেখান থেকে আমি শুধুমাত্র জেড কম্পোনেন্টটা আমরা আলাদা করে নেব, কত হচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, ঠিক তো? বলো হ্যাঁ কি না? ওকে, তাহলে আমাদের যে কমিউটেশনটা হবে সেটা হবে এক্স পি ওয়াই, দেখো তাহলে আমাদের যেটা হবে সেটা হবে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, তার সাথে হবে পি ওয়াই এর। তাহলে আমরা এটাকে সেপারেট করে দেব, এক্স পি ওয়াই কমা দিয়ে পি ওয়াই, এবং এইখানে পড়ে থাকবে মাইনাস ওয়াই পি এক্স কমা দিয়ে পি ওয়াই। জাস্ট আমরা অ্যাসোসিয়েটিভ লটাকে আমরা ফলো করলাম। এখানে পি ওয়াইয়ের সাথে পি ওয়াই তো 0, আর এক্সের সাথে পি ওয়াই কিছু থাকতে পারে না। তার কারণটা হচ্ছে আমরা জানি যে একটা পজিশনের সঙ্গে তার যে কনজুগেট পজিশন তারই শুধুমাত্র কমিউটেশন হয়, তাই তো? এক্সের সাথে পি ওয়াই থাকতে পারে না, ঠিক বললাম তো? তাহলে প্রথমেটা হয়ে যাচ্ছে 0। এবার দেখো এখানে দেখো, মনে রাখতে হবে যার সাথে কোনো সম্পর্ক নেই সে ব্র্যাকেটের বাইরে চলে যাবে। যেমন দেখো ওয়াইয়ের সাথে পি ওয়াই এরা হচ্ছে কনজুগেট, পি এক্সের ওখানে কোনো কাজ নেই, কাবাব মে হাড্ডি, তাহলে পি এক্সকে তারা বাইরে বের করে দাও, থাকবে ওয়াই কম পি ওয়াই, আর ওয়াই কম পি ওয়াই কত আইএচ কাট মানে মাইনাস আইএচ কাট এক্স। বুঝতে পারলে? এটা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো কমিউটেশনকে কিন্তু আমরা করতে পারি। কনস্ট্যান্ট টার্ম সবসময়তে কমিউটেশনের বাইরে যাবে। আর একটা পয়েন্ট হচ্ছে যার সাথে কমিউটেশন হবে না সে স্ট্রেট বাইরে যাবে। যেমন পিএক্সের এখানে কোনো কাজ নেই, পিএক্স পিওয়াইয়ের সাথে তো কোনো সম্পর্ক নেই, ওয়াইয়ের সাথে পিওয়াইয়ের সম্পর্ক আছে, কারণ দে আর কনজুগেট ভ্যারিয়েবলস। ওয়াই এবং তার যে কনজুগেট মোমেন্টাম থাকে, ঠিক আছে?
বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল। এবার আমরা কোয়ান্টাম থেকে স্ট্রেট বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এবার আমরা একটু দেখব একটু একটা অন্য পার্ট, কারণ একই জিনিসপত্র বারবার পড়তে ভালো লাগে না। আবার কোয়ান্টাম আমরা নেক্সট কোনো একদিনকে আমরা আলোচনা করব, কিন্তু সিলেবাসটা এরকমভাবে অদ্ভুতভাবে হয়ে গেল না। হ্যাঁ, এবার চলে এসো আমাদের মেকানিক্স পার্টের মধ্যে। একটা পার্ট তো তোমরা মোটামুটি অনেকবার পড়েছো, সো ওই পার্টটাকে নিয়ে আমি আর ফালতু মাথা ঘামাচ্ছি না। ফর এক্সাম্পল ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান, তোমরা নিউমেরাস তোমরা এক্সাম্পল করেছো, হ্যাঁ তোমাদের এক্সামে কোশ্চেন্স আসবেই। বাট নর্মালি যে প্রসঙ্গগুলোকে নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, ফর এক্সাম্পল ধরো স্কেলার ভেক্টর, আমি এগুলোকে একেবারেই দেখবো না। হ্যাঁ, ভেক্টর অ্যানালিসিস তো তোমরা অনেক দিন ধরে করছো, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান। বরঞ্চ যেগুলোকে নিয়ে আমাদের একটু সমস্যা তৈরি হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ জাইরেশন, থিওরেম অফ দ্য প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস, এই পার্টগুলোকে নিয়ে বলছো আমি একটুখানি কথা, অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন, এই পার্টগুলোকে নিয়ে বলছো আমি একটুখানি কথা বলতে চাইছি। তাহলে এবার চলেছো আমাদের মেকানিক্সের আমরা একটু পার্টটা করবো আমরা, ঠিক আছে? মেকানিক্স পার্টের মধ্যে তোমাদের আমরা আজকে দেখব এই অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশনটা ফার্স্টে আমরা শুরু করছি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা সবাই জানি যে, ফর এক্সাম্পল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে আমরা কি বুঝি। অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে বেসিক্যালি তুমি জানো যে এটাকে আমরা এল বলে রিপ্রেজেন্ট করি। দিস ইজ আ কী ধরনের ভেক্টর? অ্যাক্সিয়াল ভেক্টর, কারণ সেটা হচ্ছে পজিশন এবং মোমেন্টামের যে ক্রস প্রোডাক্ট, সেটা হচ্ছে কি তোমার এল, অর্থাৎ দিস ইজ আ অ্যাক্সিয়াল ভেক্টর। কারণ দুটো রিয়েল ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে আমরা একটা অ্যাক্সিয়াল ভেক্টর, বা যাকে আমরা সিউডো ভেক্টরও বলে থাকি আমরা, অ্যাক্সিয়াল ভেক্টর অর সিউডো ভেক্টর, এটা মনে রাখতে হবে। সিউডো ভেক্টর তোমার কোনগুলো? সিউডো ভেক্টরস ট্রান্সফর্ম লাইক, সিউডো ভেক্টরস আমাকে ছেড়ে দিতে হবে কারণ আমার অ্যাকচুয়ালি সাথে খাওয়া হয়নি কিছু। সিউডো ভেক্টরস ট্রান্সফর্ম লাইক অর্ডিনারি ভেক্টরস, মানে অর্ডিনারি ভেক্টরের মতোই ওরা ট্রান্সফরমেশনটা হয়, অর্ডিনারি ভেক্টরস, বাট চেঞ্জেস সাইন আপন রিফ্লেকশন। আপন রিফ্লেকশনে এলটা কিন্তু মাইনাস এল হয়ে যাবে, চেঞ্জেস সাইন আপন রিফ্লেকশন। সো দিস ইজ কল্ড দ্য সিউডো ভেক্টর অর অ্যাক্সিয়াল ভেক্টর। এবার অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাদের কখন আসে? আমাদের আসে রোটেশনাল মোশনে। রোটেশনাল মোশনে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা পাই, তাই তো? কীভাবে পাই? এলটাকে যদি আমরা এইভাবে লিখি আর ক্রস পি, আবার পিটাকে যদি আমি লিখি এম ইন্টু আর ক্রস ভি, আবার ভিটাকে যদি আমি লিখি আর ক্রস ওমেগা ক্রস আর, বিকজ তুমি জানো রোটেশনাল মোশনের জন্য আমাদের এটা হয়, তাহলে আর ক্রস ওমেগা ক্রস আর, এটা হচ্ছে আমাদের ডাইরেকশন অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ ওমেগা ক্রস আরটা তোমার যেদিকে থাকবে তার সাথে আবার আর এর ক্রস প্রোডাক্ট করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন কি বলছে? অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন বলছে যে যদি ইফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড, সরি আমি ভুল বললাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কখন কনজার্ভ থাকে? ইফ দ্য, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস তোমাকে বলে রাখি যে টর্ক, টাউ যদি তোমাদের টর্ক হয়, টর্ক তুমি জানো হুইচ ইজ দ্য আর ক্রস এফ, এবং তুমি এইটাকে লিখতে পারো চেঞ্জ ইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিএল বাই ডিটি। তাহলে টাউ সমান যদি তোমাদের জিরো হয়ে যায়, অর্থাৎ নেট যে টর্ক ওটা যদি জিরো হয়ে যায়, তা তোমাদের ডিএল বাই ডিটি এটাও তোমাদের জিরো হয়ে যাবে, অ্যান্ড ইন দ্যাট কেস এল ইকুয়াল টু আমাদের হবে কনজার্ভড। তাহলে একটাবার বুঝতে পারলাম যে টোটাল টর্ক তোমার যদি জিরো হয়ে যায় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাদের কি থাকবে? কনজার্ভড থাকবে। বোঝা গেল? ফর এক্সাম্পল আমাদের সেন্ট্রাল ফোর্স প্রবলেমে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে, ঠিক তো? বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এলকে আমরা এইভাবেও লিখতে পারি এম ওমেগা আর স্কোয়ার। এলকে আমরা এম ওমেগা আর স্কোয়ার, মানে এলের যে ম্যাগনিটিউডটা ওটা হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। ভেক্টর ফর্মে হচ্ছে এম আর ক্রস ওমেগা ক্রস আর, কিন্তু ম্যাগনিটিউড ওয়াইজ হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার। আমরা
লিখতেই পারি, বা এল ইকুয়াল টু তুমি আই ওমেগা এইভাবেও তুমি লিখতে পারো। অর্থাৎ ডিফারেন্ট ফর্মগুলো একটু বলে দিচ্ছি। এলকে তুমি লিখতে পারো আই ওমেগা, আবার আইকে তুমি লিখতে পারো এম আর স্কোয়ার ওমেগা, তুমি ডিফারেন্ট ফর্মে কিন্তু লিখতে পারো। বোঝা গেল কী বললাম? আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার এলটাকে দেখো আমি ইন টার্মস অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে লিখতে পাচ্ছি। সো হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া? মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন দ্য আমাদের কোথায় না আমাদের এই কী বলে রোটেশনাল এতে। তাহলে আমরা একটুখানি মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে নিয়ে আমরা একটু কথা বলতে চাইছি। মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়াতে ধরো একটা ফিক্সড অ্যাক্সিস রয়েছে, ধরো এই একটা ফিক্সড অ্যাক্সিস রয়েছে, এবং এই অ্যাক্সিসটার রেসপেক্টে ধরো তোমার কাছে এমন একটা আরবিট্রারি অবজেক্ট আছে, এবং সেই অ্যাক্সিস থেকে যে সমস্ত পার্টিকেলসগুলো আছে তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সগুলো হচ্ছে, লেটসে বললাম এটা R1, এখানে M1 মাসের পার্টিকেল আছে, এটা হচ্ছে R2, এখানে M2 মাসের পার্টিকেল আছে, এখানে হচ্ছে R3, এখানে M3 মাসের পার্টিকেল আছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে নাথিং বাট এই যতগুলো পার্টিকেল আছে তার উপরে সাম ওভার করতে হবে MI RI স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এইভাবে কিন্তু আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে ডিফাইন করতে পারি। আরগুলো হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর এমআইগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলস। ঠিক আছে, ফেয়ার এনাফ। কিন্তু এটা তো আমরা তখন বলতে পারি যখন কিনা সিস্টেমটা ডিসক্রিট হবে, অর্থাৎ এই অবজেক্টের মধ্যে যদি কিছু ডিসক্রিট নাম্বার অফ পার্টিকেলস থাকতো, তখন আমরা যদি কন্টিনিউয়াস সিস্টেম হতো তাহলে তুমি এটাকেই বলতে পারতে আর স্কোয়ার ডিএম। এস অর নো? ঠিক তো? ডিএমটা কি? ডিএমটা হচ্ছে একটা এলিমেন্টারি মাস, মানে জাস্ট আমরা এই সাম ওভার আই এমআইকে আমরা এখানে রিপ্লেস করলাম ইন্টিগ্রেশন ডিএম দিয়ে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? দ্য ডেফিনেশন অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দ্য কন্টিনিউয়াস সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে তোমাদের চলে আসবে একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ কল্ড দ্য রেডিয়াস অফ জাইরেশন। এই ডেফিনেশনটা জাস্ট জেনে নাও। রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে ওই সিস্টেমটার মধ্যে এমন একটা পয়েন্ট আছে না, এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টের অ্যাবাউটে গোটা সিস্টেমটার মানে গোটা অবজেক্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া, গোটা সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া একই। কি বললাম বুঝে গেল? গোটা অবজেক্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওই সিস্টেমটা ওই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া এক। বুঝে গেল কি বললাম? তাহলে এটা যদি তোমাদের কে হয় তাহলে আমি বলতে পারি এম কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া আই। তাহলে এখান থেকে আমরা রেডিয়াস অফ জাইরেশন করতে পারি কে সমান হচ্ছে √I/m। এইভাবে কিন্তু আমরা রেডিয়াস অফ জাইরেশনকে ফাইন্ড আউট করতে পারি। সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমরা আরামসে করতে পারবো ওই √I/m করে। বেশ কথা, এত পর্যন্ত না হয় আমরা বুঝতে পারলাম। এবার এরপরে হচ্ছে কি না, দুখানা ইম্পর্টেন্ট থিওরেম আছে। একটা হচ্ছে তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম, একটা হচ্ছে তোমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম। মনে রাখতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু তোমার স্ট্রিক্টলি ডিপেন্ড করে তুমি কোন অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া মাপছো। ডিফারেন্ট যদি অ্যাক্সিস হয়ে যায় তাহলে কিন্তু ডিফারেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে। কোন অ্যাক্সিসের অ্যাবাউটে মাপছো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ধরো আমি যদি একটা এরকম যদি একটা এক্সটেন্ডেড অবজেক্ট যদি আমি ধরতাম, ধরো এই অবজেক্টের মধ্য দিয়ে একটা অ্যাক্সিস পাস করে গেছে, এই অ্যাক্সিসটা আমি নাম দিচ্ছি এবি অ্যাক্সিস। ঠিক আছে, এবং এই অবজেক্টের বাইরে একটা অ্যাক্সিস রয়েছে দ্যাট ইজ দ্য সিডি অ্যাক্সিস, এবং আমি এটা অ্যাজিউম করলাম যে এবি এবং সিডির মধ্যেকার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে তোমার ডি, এই অবজেক্টের টোটাল মাস হচ্ছে তোমার গিয়ে এম। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলছে যে সিডি অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি যে মোমেন্ট অফ ইনার্শিয়া মাপছো সেটা ইকুয়াল টু ওই বস্তুর মধ্য দিয়ে যে মোমেন্ট অফ ইনার্শিয়া যাচ্ছে প্লাস ওই অবজেক্টের মাস ইনটু তাদের মধ্যেকার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের স্কোয়ার। দিস ইজ কল্ড দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো তুমি একটা রিং নিয়েছো, একটা সার্কুলার তুমি রিং নিয়েছো, সার্কুলার রিংয়ের তোমার দুটো অ্যাক্সিস আমি তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ডায়ামেট্রিক অ্যাক্সিস আর এইটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে এই অ্যাক্সিসটার অ্যাবাউটে যদি হয় আই
এবং এটার রেডিয়াস ধরলাম আর, এই অ্যাক্সিসটার অ্যাবাউট যদি হয় আই প্রাইম, তাহলে আমি লিখতে পারি আই প্রাইম ইকুয়াল টু ডায়ামেট্রিক অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস অবজেক্টের মাস ইন্টু আর স্কোয়ার। ইয়েস অর নো বলো, ঠিক তো? দিস ইজ কল্ড দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওকে, এবার আমি চলে আসছি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এইভাবে তুমি যদি পড়ো অত চাপ নেবে না। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলছে যে ধরো তোমার কাছে একটা অবজেক্ট আছে এক্স ওয়াই প্লেনেতে, তো তুমি যদি জেড অ্যাক্সিসের অ্যাবাউটে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া মাপো, তাহলে সেটা হবে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ তুমি ইমাজিন করো এই একটা এক্স ওয়াই প্লেন আছে, এক্স ওয়াই প্লেনেতে ধরো তোমার কাছে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার একটা প্লেট রয়েছে, ঠিক আছে? একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট আছে, ধরো তোমার এ পাশটা হচ্ছে 0 থেকে এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ধরো এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে হচ্ছে, আচ্ছা একটা কথা বলে রাখি, যে অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি মাপছো ডিস্টেন্স কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হবে। যখন তুমি আই এক্স বলছো তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? বি তো? সবসময় কিন্তু যে অ্যাক্সিসের অ্যাবাউটে মানে মাপবে, যে অ্যাক্সিসের অ্যাবাউটে মাপবে তার রেসপেক্টে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হবে, ঠিক আছে? বোঝা গেল? আর ধরো এ পাশে একটা অ্যাক্সিস রয়েছে জেড অ্যাক্সিস, তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলছে যে আই জেড তোমার হবে আই এক্স প্লাস আই ওয়াই, কারণ জেড অ্যাক্সিসটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য অবজেক্ট। তাহলে সেই দুটো ইন্ডিভিজুয়াল অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা মাপছো তাদের জাস্ট সিম্পলি সাম হয়ে যাবে। দিস ইজ দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, ঠিক আছে? এবং এটা মনে রাখতে হবে যে নর্মালি আমরা যখন আমরা অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্শিয়া মাপি তখন কিন্তু সিমেট্রিক্যাল, মানে ওই অবজেক্টের মধ্যে একটা কিছু সিমেট্রি থাকতেই হবে, ঠিক আছে? একটা কিছু সিমেট্রি মানে মানে যদি সিস্টেমটা যদি প্রচণ্ড অ্যাসিমেট্রিক হয়, টেরা বেঁকা তাহলে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া সহজে কিন্তু মাপা যাবে না। একটা সিমেট্রি থাকতেই হবে। ফর এক্সাম্পল দেখো আমরা যতগুলো বইতে পড়েছি, ফর এক্সাম্পল রিংয়ের সিমেট্রি আছে, ডিস্কের সিমেট্রি আছে, হলো স্ফিয়ারের সিমেট্রি আছে, সলিড স্ফিয়ারের সিমেট্রি আছে, ডিস্কের সিমেট্রি আছে, ঠিক তো? প্লেটের সিমেট্রি আছে, তাই তো? বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে দেখব কয়েকটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা কীভাবে মাপতে পারি। ফর এক্সাম্পল যে ধরো তোমাকে একটা সিম্পল এক্সাম্পলস একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কাছে একটা ডিস্ক আছে, সেই ডিস্কের ধরো প্রবলেমগুলো কোথায় আছে এখন আমাকে দেখতে হবে। ধরো ডিস্কের ক্ষেত্রে একটা ডিস্ক দেওয়া আছে, ডিস্কটা কত ডিমেনশনাল অবজেক্ট? 2D। ধরো ডিস্কের ধরো ওই যে তোমার এটা মানে ওর যে ডেন্সিটিটা ধরো ইউনিফর্ম নয়, তার ধরো সারফেস, তার যে মাস ডিস্ট্রিবিউশনটা সামথিং লাইক তোমার সি ইন্টু আর স্কোয়ার, এরকম টাইপের একটা সম্পর্ককে ও মেনে চলে, সিগমা ইকুয়াল টু সি ইন্টু আর স্কোয়ার। তাহলে আমাকে জিজ্ঞেস করলো যে এটার অঙ্কটা সম্ভবত এরম টাইপেরই ছিল, তোমাকে জিজ্ঞেস করবে যে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? এটা তোমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা কীভাবে আমরা করতে পারি? এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার যে 4টে অপশানস থাকবে ওর মধ্যে কোনো সি থাকবে না। ডিস্কের আমাকে বলে দেওয়া আছে টোটাল মাস হচ্ছে এম, আমাকে অঙ্কটার উত্তরটা এম এর রেসপেক্টে করতে হবে, সি এর রেসপেক্টে করলে চলবে না। তাহলে প্রথমেই আমাকে যেটা করতে হবে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশনটা অনুযায়ী আইটা আমাদের হবে আর স্কোয়ার ইন্টু ডিএম, সারফেস মাস ডেন্সিটি আমাকে দেওয়া আছে সিগমা, তাহলে এটাকে কি আমি লিখতে পারি আর স্কোয়ার সিগমা ইন্টু ডিএ? বলো হ্যাঁ কিনা? হ্যাঁ, তাহলে সিগমাটা আমাকে দেওয়া আছে সি আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, কারটা অন হয়ে বসে আছে, অফ করে দেবো। সি আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, আর বলো একটা ডিস্কের জন্য ডিএ কত হয়?
2πr/dr, তাই তো? 2πr/dr হচ্ছে আমার একটা ডিস্কের জন্য তোমার এটা। তাহলে দেখো তোমাদের এবং এটা আমাদের হবে 0 থেকে লেটস সে সাম রেডিয়াস a অবধি। ওকে, তাহলে এটা আমাদের হবে 2π c, এখানে থাকছে r⁵ dr ইকুয়াল টু 0 থেকে a অবধি। ইন্টিগ্রেশন করে দাও, কত হচ্ছে 2π c, r⁵ গুলো আসবে a⁶/6, তা কত আসবে পাই c a⁶ ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমার আইটা বেরিয়ে গেল। বাট আমাকে বলে দেওয়া আছে অঙ্কটার মধ্যে কোনো সি থাকা চলবে না। সি যদি থাকা না যায় তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন সিগমা ওভার ডিএ, এটা তো মাস ডেন্সিটি, হ্যাঁ মাস ডেন্সিটি সমান, তাহলে কী হবে, এম হবে তো, এটা ডিএ না ডিআর হবে, এটা সিগমা না ডিএ না, ঠিক আছে ডিএ হবে 0 থেকে এর মধ্যে। বা তুমি কাজ করো, এখানেও এখানে এ মানে রেডিয়াস, এখানে এ মানে এলিমেন্টাল এরিয়া, তাহলে কাজ করো তুমি এটা ডিএ না বলে ডিএস বলো, এখানে ডিএস বলো, তুমি এখানেও ডিএস বলো, ঠিক আছে। আর ডিএসটা তো কী বললাম 2πr/dr, তাহলে 2π/c/r/dr, তাহলে r³ এটা আমাদের হবে এম। তাহলে এখান থেকে তোর তাহলে সিটা তাহলে রিপ্লেসড হয়ে যাচ্ছে তো, হচ্ছে তো, তাহলে a⁴/4 সমান হচ্ছে এম চলে এলো। তাহলে এখান থেকে তো তাহলে সি তাহলে চলে আসছে, দেখ এম বলে যাও 2m/π a⁴, ব্যাস এখানে বসিয়ে দিয়ে অঙ্ক হয়ে গেছে। তাহলে এটা মানেই হচ্ছে তোর গিয়ে তোর π/3 a⁶ ইন্টু সিটা হচ্ছে তোর 2m/π a⁴, তাহলে পাই তাহলে ক্যান্সেল আউট, ইকুয়াল টু হচ্ছে 2/3 m²। এইটা হচ্ছে আমাদের কার ফর্মুলা ডিস্কের জন্য, আমরা এইভাবে তাহলে করতে পারি, ঠিক আছে। কয়েকটা তোমাকে নোন এক্সাম্পল বলে দিচ্ছি। ফর এক্সাম্পল রডের জন্য, এগুলো আমরা আমরা করবো না। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে রডের এক্সাম্পল। রড হচ্ছে একটা 1 ডিমেনশনাল অবজেক্ট। আমি একটা রডের ছবি আঁকছি, এইটা হচ্ছে আমাদের রডটা। রডের যেহেতু লেন্থটা তার যে উইডথ তার রেসপেক্টে অনেকটাই বড়, তার জন্য আমরা একে একটা 1 ডিমেনশনাল অবজেক্ট ভাবতে পারি। তাহলে কয়েকটা অ্যাক্সিস তোমাকে আমি ড্র করে দেখাচ্ছি। ধরো এই অ্যাক্সিসটা, লেটস সে বললাম 1 নম্বর অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা, এটা 2 নম্বর অ্যাক্সিস, ঠিক আছে। এই অ্যাক্সিসটা, এটা 3 নম্বর অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা, এটা 4 নম্বর অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা, এটা 5 নম্বর অ্যাক্সিস। এবার তোমাকে জানতে হবে যে ডিফারেন্ট অ্যাক্সিসের অ্যাবাউটে কত হয়। আমি ধরে নিচ্ছি যে এটার ইউনিফর্ম মাস ডেন্সিটি আছে, এর লেন্থটা হচ্ছে গিয়ে তোমার এল। তাহলে আমি প্রত্যেকটা অ্যাক্সিসকে আমি এইভাবে লিখবো I1 যখন একটা সাইড দিয়ে পাস করবে তখন তোমার হবে ml²/3। I2 মাঝখান দিয়ে পাস করলে ml²/12। I3 3 নম্বর অ্যাক্সিসটা হচ্ছে এর সাথে প্যারালাল, আমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেখতে হবে, হুইচ ইজ দ্য এক্স। তাহলে I3 কত হবে, সিম্পলি mx², ঠিক তো, ঠিক আছে। এবার I4টা হচ্ছে, ধরো এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে তোমার থিটা অ্যাঙ্গেল। I4টা আমার হবে, আচ্ছা বলতো সাইন থিটা হয় নাকি সাইন্স থিটা হয়, কী করে বলবি? ক্লাস নোটসের মধ্যে করানো ছিল, সাইন থিটা হয় নাকি সাইন্স করা হয়, কোনটা ভুলে গেছি, সাইন থিটাই মনে হয়, তাই না। I5টা আমার হবে ml²/12 সাইন থিটা। তাহলে এইগুলো হচ্ছে ডিফারেন্ট অ্যাক্সিসের অ্যাবাউটটাকে আমরা কিন্তু এইভাবে কিন্তু মাপতে পারি, ঠিক আছে। এবার 2 নম্বরটা হচ্ছে প্লেটের জন্য। 2 নম্বরটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেটের জন্য। 2 নম্বরটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্লেটের জন্য। তোমাকে এগুলো কিন্তু একবারে মুখস্থ রাখতে হবে। রেক্ট্যাঙ্গুলার প্লেটের জন্য কী হবে দেখো, এই তো আমাদের মামলাটা,
এই আমাদের রয়েছে, ধরো এ পাশটা হচ্ছে তোমার গিয়ে এ, তোকে শুনছিস দাদু? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? ধরো আমাকে এবার বললো, ধরো এই অ্যাক্সিসটা অ্যাবাউটে, ধরো এই অ্যাক্সিসটা অ্যাবাউটে হচ্ছে 1 আর এই অ্যাক্সিসটার অ্যাবাউট হচ্ছে তোমার 2। তাহলে আই ওয়ানটা বলো, আই ওয়ানটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? বি তো? আবার মাঝখান দিয়ে পাস করেছে, আবার মাঝখান দিয়ে পাস করেছে, কী হবে? হবে তো? যদি কিছু না বলিস তাহলে ক্লাসটা করে দিচ্ছি, ওকে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক ওকে, ঠিক আছে তাহলে। আর আর তাহলে ক্লাস তাহলে কি নেবো নাকি না, মানে আর কি কিছু বলবি না কোনটা? স্যার কন্টিনিউ। না কি আসলে কেউ কিছু বলছে না, চুপ করে বসে আছে, আমি কি ভাবছি বোধহয় কিছু না স্যার দেখছি। আচ্ছা, তাহলে আই ওয়ানটা আমাদের হবে এম বি স্কোয়ার বাই 12। মনে রাখতে হবে যে অ্যাক্সিসের অ্যাবাউটে মাপছিস, যেমন ধর এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে ওয়াই এর রেসপেক্টে পারপেন্ডিকুলার, এক্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? বিটা। মাঝখান দিয়ে পাস করলে সবসময়তে হয় বাই 12 হয়। দেখো দুটো অ্যাক্সিসই তোমার মাঝখান দিয়ে পাস করেছে। আই টু কত হবে? আই টু তোর হবে এম এ স্কোয়ার বাই 12। আর আই থ্রি কত হবে? এইটা তোর হচ্ছে কি, তোর 3 নম্বর অ্যাক্সিসটা, এটা ধর বললাম 3 নম্বর। আই থ্রি কত হবে? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আই ওয়ান প্লাস আই টু, হয়ে যাবে জাস্ট। তাহলে এম বাই 12 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের তোমার এর জন্য, তোমার প্লেটের জন্য। 3 নম্বরে চলে এসো রিংয়ের জন্য। রিংয়ের তোমাদের হয় দুটো কেস, রিংয়ের তোমাদের হয় দুখানা কেস। রিং কিন্তু একটা ওয়ান ডিমেনশনাল অবজেক্ট। রিংয়ের জন্য তোমাদের হয় দুখানা কেস, একটা হচ্ছে এই হচ্ছে একটা রিং, একটা হচ্ছে এমন একটা অ্যাক্সিস দ্যাট পাসেস থ্রু দ্য, আমি তো তোমাকে তো এই এমন একটা প্লেন তো তোমাকে দেখাতে পারবো না যেটা কিনা এর থেকে পারপেন্ডিকুলার। তুমি মনে মনে ভাবো যে এই খাতার প্লেন থেকে ওপরের দিকে উঠে আসছে, বুঝা গেল কি বললাম? এই খাতার প্লেন থেকে ওপরের দিকে, তাহলে অ্যাবাউট এ প্লেন, তাহলে 1 নম্বরে হচ্ছে অ্যাবাউট এ প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার, and about an axis passing through the center and perpendicular to the plane of the disk, মনে রাখবি এই ডিস্ক বলছি, রিং। সবসময় আমাদের হবে এর জন্য আইটা আমাদের হবে এম ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে কি তার যে রেডিয়াস। তাহলে এমন একটা অ্যাক্সিস যেখানে সেন্টার দিয়ে পাস করছে এবং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য রিং, ওটা হচ্ছে এটা। আর অ্যাবাউট অ্যান্ড ডায়ামেট্রিক অ্যাক্সিস, ধরো বললাম এবি অথবা সিডি, এদের জন্য হবে ঠিক তার অর্ধেক। অ্যাবাউট অ্যান্ড 2 নম্বরে অ্যাবাউট ডায়ামেট্রিক অ্যাক্সিস। আচ্ছা, ডায়ামেট্রিক অ্যাক্সিসের সাথে আগেটা কি পার্থক্য? ডায়ামেট্রিক অ্যাক্সিসটা ইন প্লেনে আছে আর ওটা আউট প্লেন। তাহলে অ্যাবাউট ডায়ামেট্রিক অ্যাক্সিস, সেটা মনে রাখতে হবে আই এ বি ইকুয়াল টু আই সি ডি, সেটা হবে ঠিক আগেরটার অর্ধেক হবে। আমরা এখানে কি অ্যাপ্লাই করলাম? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম তো, তাই তো? হ্যাঁ, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করলাম, হয়ে গেল। সেম ব্যাপারটা ডিস্কের জন্য ফার্দার অর্ধেক হয়ে যাবে। 4 নম্বর কেসটা হচ্ছে আমাদের ডিস্কের জন্য, ডিস্ক হচ্ছে 2 ডাইমেনশনাল। আগের রেজাল্টগুলো রিংয়ের জন্য যা ছিল অর্ধেক হয়ে যাবে। এটা হবে এম স্কোয়ার বাই 2, এটা হবে এম স্কোয়ার বাই 4। তাহলে এক্ষেত্রে আমাদের হবে পারপেন্ডিকুলার টু দ্য অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, এক্ষেত্রে আমাদের হবে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস perpendicular to plane of disk and passing through the center তো সেটা আমাদের হবে আই সমান
ঠিক আগেরটার অর্ধেক হয়ে যাবে, এম স্কোয়ার বাই 2 হয়ে যাবে। আর অ্যাবাউট অ্যান্ড ডায়ামেট্রিক অ্যাক্সিস, আর 2 নম্বরে হচ্ছে, আচ্ছা এখানে কি এই পাশটা ফাঁকা আছে? হ্যাঁ ফাঁকা আছে। আর 2 নম্বরে তোমার হচ্ছে অ্যাবাউট ডায়ামেট্রিক অ্যাক্সিস, ওটা আমার হবে আই সমান এম স্কোয়ার বাই 4। 3 নম্বরে হচ্ছে অ্যাবাউট আ ট্যানজেন্ট, ট্যানজেন্টের জন্য কি বললাম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম তো, কত হবে আই সমান হয়ে যাবে। এম স্কোয়ার বাই 4 হবে, থাকবে একটা প্লাস একটা তোমার থাকবে এম স্কোয়ার, যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 এম স্কোয়ার বাই 4। এটা হচ্ছে অ্যাবাউট এ ট্যানজেন্ট, হয়ে গেল। আচ্ছা এছাড়া আর কি হতে পারে, একটা হতে পারে হলো স্ফিয়ার, হলো স্ফিয়ারের ডায়ামেট্রিক অ্যাক্সিসের অ্যাবাউটে আমাদের হয় 2/3 এম স্কোয়ার, মুখস্থ করে নেবে। সলিড স্ফিয়ারের ডায়ামেট্রিক অ্যাক্সিসের অ্যাবাউটে এটা আমাদের হয় 2/5 এম স্কোয়ার। অলওয়েজ মনে রাখবে হলো স্ফিয়ারের বেশি হয় আর এর কম হয়, ঠিক আছে? এইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? বোঝা গেল? চলো আজকে আর পাচ্ছি না, অনেকক্ষণ বকলাম, এবার কিছু খাওয়া হয়নি। পরের দিনকে আমরা এখান থেকে আবার শুরু করব, কিছু মিসলেনিয়াস জিনিসপত্র মানে বলবো আমাদের। এইভাবে তোমরা আজকে যেভাবে আমরা পড়লাম না, এইভাবে তোমাদের পড়তে হবে, বুঝছো তো? মানে অত বেশি ডিটেলসে এখন আর দেখতে যেও না, বাড়িতে একটু চেক করে দেখে নেবে আমাদের ক্লাস নোটসের, পুরোনো ক্লাস নোটসের মধ্যে এই যে এক্সাম্পলটা বললাম, এগুলো কি তোর সাইন থিটা হয় নাকি সাইন স্কোয়ার থিটা হয়, একটু চেক করে নেবে। ক্লাস নোটসের মধ্যে আমাদের ব্যাচ 4-তে মেকানিক্সের আন্ডারে তোমরা ক্লাসিক্যাল মেকানিক্সের যেটা আছে ওখানে তোমরা পেয়ে যাবে, বুঝতে পারলাম? একবার দেখে নেবে এটা, হ্যাঁ কী হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি।